ফিজিক্স ফার্স্ট পেপারে নতুন চ্যাপ্টার শুরু করব, অর্থাৎ চ্যাপ্টার 3 যার নাম হচ্ছে গতিবিদ্যা। তো আমরা হচ্ছে এর আগে দুইটা অধ্যায় কভার করছি, চ্যাপ্টার 2 ভেক্টর আর চ্যাপ্টার 10 হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গণিতত্ত্ব। আচ্ছা, আর হচ্ছে মেইনলি আজকে আমরা স্টার্ট করব হচ্ছে নতুন চ্যাপ্টার গতিবিদ্যা। হ্যাঁ, নাও দেখে নাও। তো চ্যাপ্টারের নাম হচ্ছে Physics first paper, chapter 3, যার নাম হচ্ছে গতিবিদ্যা। আচ্ছা, সো এই গতিবিদ্যা চ্যাপ্টারটা মেইনলি দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে পার্ট 1, যাকে আমরা বলি হচ্ছে 1D মোশন, আর হচ্ছে পার্ট 2, সেটা হচ্ছে 2D মোশন। সো আমরা শুরুর দিকে হচ্ছে পার্ট 1 বা 1D মোশনের কথাবার্তা বলবো, দেন আমরা পার্ট 2 অর্থাৎ প্রাস বা প্রজেক্টাইল মোশন বা 2D মোশনের দিকে যাব। সো যদি বলি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার পার্ট 2 অর্থাৎ 2D মোশন, কিন্তু অ্যাডমিশন বলো বা এমসিকিউ বলো, এইটার জন্য আবার ইম্পর্টেন্ট হচ্ছে পার্ট 1 বা হচ্ছে তোমার 1D মোশন। ঠিক আছে, নাও তাহলে আমরা পুরো চ্যাপ্টারটাই সুন্দর করে পড়বো। স্টার্ট করে চলো। সো শুরুতে তুমি দেখবা আমাদের এখানে পার্ট 1-এ 9-10 এর কিছু ফর্মুলা আমরা শিখছিলাম, গতির সূত্র। ওই গতির সূত্রগুলো এখানে কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা সো নাও তাহলে শুরু করি আমরা। খেয়াল করে দেখো। সো আমরা তোমার হচ্ছে দেখছিলাম যে যদি কোনো বস্তু ত্বরণ নিয়ে চলে, ত্বরণ বা সমত্বরণে চলে, যদি কোনো বস্তু হচ্ছে খেয়াল করবা সমত্বরণে চলে, তাহলে পদার্থবিজ্ঞানের কোন কোন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা যায়। আর যদি কোনো বস্তু সমবেগে চলে, তাহলে আমরা ওই নিউটনের গতির কোন কোন ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। সো দেখো, সমবেগে চললে আমরা নিউটনের কোন কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি, আর সমত্বরণে চললে কোন কোন সূত্র গতির। আচ্ছা, সো চলো দ্রুত করে লিখি আমরা। তো আমরা জানি হচ্ছে সমত্বরণে কোনো বস্তু চললে তোমার v = u + at অ্যাপ্লাই করা যায় সমত্বরণে চললে। আচ্ছা, v = u + at, ত্বরণ মানে হচ্ছে তোমার সমত্বরণ মানে হচ্ছে যে বেগ বৃদ্ধির হারটা সমান, প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনটা হচ্ছে সমান, বা বেগের বৃদ্ধির পরিমাণটা আসলে সমান। ঠিক আছে, আচ্ছা কনস্ট্যান্ট। ওকে, আর ত্বরণ মানে হচ্ছে বেগের বৃদ্ধির হার। আচ্ছা, তো v² সমান u প্লাস v সমান u + at। আর একটা ফর্মুলা হচ্ছে খেয়াল করো, v² = u² + 2as। ওকে, এটা হচ্ছে আমার ফর্মুলা। ত্বরণে চললে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। আর একটা ফর্মুলা হচ্ছে খেয়াল করবা, s = ut + half of at²। ওকে, যদি কোনো বস্তু সমত্বরণে চলমান থাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। আর দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি s = u + v / 2 হোল ব্র্যাকেট অফ t, তাই না? মনে আছে এটা? সো এইগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আর আছে তোমার ওই t-তম সেকেন্ডে অতিবাহিত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব t-তম সেকেন্ডে। সো u + half of a 2t - 1, এটা হচ্ছে আমার t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র। সো আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি হচ্ছে যদি কোনো বস্তু সমত্বরণে চলে। তাহলে যদি কোনো বস্তু হচ্ছে সমত্বরণে চলে বা ত্বরণ নিয়ে চলে সমত্বরণে, তাহলে আমরা এই ফর্মুলাগুলো, গতির এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি। আর যদি কোনো বস্তু সমবেগে চলে, সেক্ষেত্রে একটাই ফর্মুলা, s = vt। দেখো, তো সমবেগে চলমানরত বস্তুর জন্য আমরা একটা ফর্মুলাই অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে s = vt। লেখো s = vt। আচ্ছা, এখানে v মানে হচ্ছে আমাদের সমবেগ। ঠিক আছে, ওকে, একদম সিম্পল ব্যাপার। সো একদম সিম্পল ব্যাপার যে সমত্বরণে চললে হচ্ছে এই ফর্মুলাগুলো, আর সমবেগে চললে হচ্ছে আমার এই ফর্মুলা। আচ্ছা, যদি কখনো মন্দন হয়, অর্থাৎ বেগ যদি কমে যায়, সময় যত সামনে আগাবে তত হচ্ছে বেগের আচ্ছা বেগের মানটা কমতে থাকবে। ঠিক আছে, তো যদি বেগের মানটা কমতে থাকে সময় বাড়ার সাথে সাথে, তাহলে আমরা বলবো হচ্ছে মন্দন হচ্ছে। ঠিক আছে, সমমন্দন। সো মন্দন হলে আমরা কি করবো, এই ফর্মুলায় মাঝখানে জাস্ট মাইনাস দিব, বুঝছো? এই যে এর সামনে এ যেগুলো আছে না, তো এর সামনে এই ফর্মুলা এখানে আমরা মাইনাস দিব। তো মন্দন যদি কখনো বলে বা সমমন্দন যদি হয়, তাহলে এখানে আমরা মাইনাস দিব। আচ্ছা, ওকে, সো সমমন্দন যদি জাস্ট এর সামনে মাইনাস দিব, এখানে মাইনাস দিয়ে দিব না। ঠিক আছে, জাস্ট যেগুলো আছে না এর সামনে আমরা মাইনাস দিব, ফর্মুলার মধ্যে মাইনাস দিব, ফর্মুলার মধ্যে আমরা মাইনাস দিয়ে হচ্ছে এভাবে তৈরি করবো। হ্যাঁ, আমাদের সমমন্দন বলে, যদি আমাদের সমমন্দন বলে। ঠিক আছে, আমরা এই রুলসটাই ফলো করবো যে সমমন্দন বললে আমরা হচ্ছে এইগুলো হচ্ছে অ্যাপ্লাই করবো এভাবে।
ওকে, আচ্ছা কোনো ঝামেলা আছে দেখো তো না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যদি কখনো এমন হয় যে ত্বরণ যদি সমত্বরণ না থাকে, বুঝছো, ত্বরণ যদি ভেরিয়েবল হয়, তখন আমরা আসলে ক্যালকুলাসের হেল্প নিই। তো আজকে আমরা ওইটাও দেখবো যে ক্যালকুলাসের সাহায্যে কিভাবে সমমণ্ডল বা সমত্বরণ না থাকলেও কিভাবে ক্যালকুলেশন করা যায়, বা কিভাবে হচ্ছে গতিবিদ্যার অঙ্কগুলো সমাধান করা যায়, ওইটা আমরা দেখবো। হ্যাঁ, সো সমত্বরণ বা সমমণ্ডল যদি না থাকে, মানে ত্বরণ যদি ভেরিয়েবল হয় বা ত্বরণ যদি চেঞ্জ হয়ে যায়, তখন আমরা ক্যালকুলাসের হেল্প নিই। ঠিক আছে, আচ্ছা এমনও এরকম না, ধরো সমত্বরণ থাকলেও ক্যালকুলাস অ্যাপ্লাই করা যায়। সো ক্যালকুলাসটা আসলে গতিবিদ্যায় অ্যাপ্লাই করা যায় সব ক্ষেত্রে মোটামুটি। ওকে, সো এটা আমরা দেখবো যে গতিবিদ্যায় ক্যালকুলাসটা আসলে কিভাবে অ্যাপ্লাই করি, একটু পরে দেখবো আমরা। আচ্ছা সবাই কি একটু তুলে এসছো মোটামুটি করে? আচ্ছা চলো তাহলে আমরা একটু আগের দিকে দেখো। প্রথম যে ম্যাথ প্রবলেমটা, 1 নাম্বার ম্যাথ প্রবলেম, ম্যাথের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। লেখো হচ্ছে 1 নাম্বার ম্যাথ প্রবলেম। ওকে, সো কোশ্চেন লেখো তো 1 নাম্বার ম্যাথ প্রবলেমের কোশ্চেন। আচ্ছা প্রথম যে কোশ্চেনটা আমরা করবো, দেখো এটি গতিশীল সাইকেল, এটি গতিশীল বা এক ব্যক্তি সাইকেল চালিয়ে, এক ব্যক্তি সাইকেল চালিয়ে, এক ব্যক্তি সাইকেল চালিয়ে দেখবা 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার বেগে অর্ধেক পথ, 15 কিলোমিটার পার আওয়ার বেগে অর্ধেক পথ, তারপর লিখবা এবং 12 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং 12 কিলোমিটার পার আওয়ার বেগে বাকি অর্ধেক পথ গেলে, বাকি অর্ধেক পথ গেলে, বাকি অর্ধেক পথ গেলে, বাকি অর্ধেক পথ গেলে তার গড় বেগ কত, বাকি অর্ধেক পথ গেলে তার গড় বেগ কত। নাও তাহলে আমরা দেখি ব্যাপারটা। সো গড় বেগ কত, ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্ন যে গড় বেগের মান কত, তার গড় বেগের মান কত। আচ্ছা সেই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, খুব সিম্পল প্রশ্নে ফার্স্টে শুরু করলাম। ঠিক আছে, তো তার হচ্ছে গড় বেগের মানটা কত, এটা হচ্ছে আমরা স্টার্ট করব। দেখো আচ্ছা নেক্সট দেখো। আচ্ছা ওকে, সো চলো আমরা গড় বেগটা বের করা স্টার্ট করব। দেখো গড় বেগ মানে কি, গড় বেগ হচ্ছে আমার মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়। তো দেখো গড় বেগের সূত্র লেখো, যে গড় বেগের ফর্মুলা হচ্ছে মোট, সলিউশনে যাই যদি আমরা, যে গড় বেগ সমান সমান, গড় বেগ সমান সমান হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব বা মোট দূরত্ব। হ্যাঁ, মোট দূরত্ব বা মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়। সো মোট দূরত্বকে আমরা মোট সময় দিয়ে ভাগ দিব, তাহলে পাবো হচ্ছে আমরা গড় বেগ। ঠিক আছে, মোট দূরত্বকে আমরা মোট সময় দিয়ে ভাগ দিব, তাহলে পাবো হচ্ছে আমরা তোমার হচ্ছে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিব, মোট সময়, তাহলে পাবো হচ্ছে আমরা, খেয়াল করবা, তাহলে পাবো হচ্ছে আমরা গড় বেগ। ঠিক আছে না? আচ্ছা এটা গড় বেগের ফর্মুলা। ঠিক আছে, সবসময় মনে রাখবা মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। আচ্ছা একটু চিত্রটা আঁকার ট্রাই করি যে আসলে কি বলছে এই জায়গার মধ্যে। দেখো সো প্রথম অর্ধেক পথ গেছে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার বেগে, আর বাকি অর্ধেক পথ গেছে হচ্ছে, সরি প্রথম অর্ধেক পথ গেছে 15 কিলোমিটার পার আওয়ার বেগে, আর বাকি অর্ধেক পথ গেছে কত বলতো, 12 কিলোমিটার পার আওয়ার বেগে। না তো যদি চিত্র আঁকতে চাই খেয়াল করো। সো এখান থেকে প্রথম অর্ধেক পথ, সো এটা হচ্ছে আমার প্রথম অর্ধেক পথ। সো এইটুকু পথ গেছে হচ্ছে আমার, খেয়াল করবা, 15 কিলোমিটার পার আওয়ার বেগে। সেইটুকু পথ সে গেছে, খেয়াল করো, 15 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা সেটা কিন্তু বেগের মানটা। ওকে, আর বাকি অর্ধেক পথ, বাকি অর্ধেক পথ, সো বাকি অর্ধেক পথ গেছে হচ্ছে আমার, খেয়াল করো, 12 কিলোমিটার পার আওয়ার বেগে, বাকি অর্ধেক পথ। সো বাকি অর্ধেক পথ গেছে হচ্ছে আমাদের, খেয়াল করবা, 12 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা ওকে, আমি ধরলাম যে প্রথম যে অর্ধেক পথ, প্রথম যে পথটুকু, এই যেটুকু, সেইটুকুকে আমি ধরলাম হচ্ছে এস পরিমাণ পথ আর কি। হ্যাঁ, আচ্ছা প্রথম অর্ধেক পথটুকু ধরলাম এস, সো বাকি অর্ধেক পথ কত হবে, এসি হবে, সেম পরিমাণ পথ, বুঝছো? আচ্ছা সো বাকি অর্ধেক পথও কিন্তু আমার সেমই হবে, মানে একই পরিমাণ পথ আর কি, এস ধরলাম, এস ধরলাম। ঠিক আছে, তাহলে এই এস পরিমাণ যে এই পথে তার বেগের মানটা কত বলতো, 15, আর বাদ বাকি যে স্পটটা এখানে বেগ কত, 12। আচ্ছা আমি ধরে নিব যে এই প্রথম অংশে, মানে প্রথম যে এস দূরত্ব অতিক্রমকালে বেগটা মোটামুটি সমবেগী ছিল আর কি, বুঝছো? ধরে নিব আর কি সমবেগ 15।
আর বাদ বাকি হচ্ছে বাকি অর্ধেক যে পথটুকু s পরিমাণ দূরত্ব, বাকি অর্ধেক পথ মানে s পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এতটুকু তো সমবেগে অতিক্রম করছে, এই সমবেগের মানটা কত 12। আচ্ছা ওকে, সেইটুকু আশা করি বুঝছি। এবার একটু খেয়াল করে দেখো, মনোযোগ দাও। এখান থেকে এখানে পৌঁছাতে সময় লাগছে, আমি ধরলাম ধরো t1, সো t1 পরিমাণ টাইম তার লাগছে, t1 পরিমাণ টাইম এখান থেকে এখানে পৌঁছাতে। আর হচ্ছে এই যে এখান থেকে এখানে পৌঁছাতে তার টাইম লাগছে, খেয়াল করবা t2 পরিমাণ টাইম তার লাগছে, ঠিক আছে? কোন ঝামেলা আছে দেখো তো না। আমরা এখন t গুলা বের করব, সূত্র আমরা জানি s = vt, দেখো। সো আমি যদি s = vt এখানে অ্যাপ্লাই করি, s = vt, সো s তো s, খেয়াল করবা s = vt, v হচ্ছে 15 আর t হচ্ছে t1, সো দেখো 15 আর t1 কি বলো, t1 হচ্ছে t1, ঠিক আছে? s = vt আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? সেখান থেকে আমরা হচ্ছে t1 সমান কি লিখতে পারবো, t1 সমান লিখতে পারবো হচ্ছে s/15, t1 সমান লিখতে পারবো হচ্ছে s/, কি বলতে s/ হচ্ছে 15, ঠিক আছে? আচ্ছা ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছি যে জাস্ট এইটুকু অংশ হচ্ছে s = vt অ্যাপ্লাই করছি, vt, s = vt অ্যাপ্লাই করছি। আচ্ছা তারপর হচ্ছে এইটুকু অংশে s = vt অ্যাপ্লাই করি, s = vt, সেইটুকু অংশে আমরা s = vt অ্যাপ্লাই করি, s = v হচ্ছে 12 v বেগ, আর t হচ্ছে আমার সময় t2। আচ্ছা সেখান থেকে t2 বের করব, সো t2 সমান দেখো, সো t2 সমান s/12, সো t2 সমান s/12, ওকে? আচ্ছা হয়ে গেল। আর মোট দূরত্ব বলতো, মোট দূরত্ব কত বলতো, 2s, এই যে এইটুকু s এইটুকু s মানে কত, মোট দূরত্ব হচ্ছে আমার 2s, ঠিক আছে? সো মোট দূরত্বকে আমরা মোট সময় দিয়ে ভাগ দিব, হয়ে গেছে অঙ্ক শেষ। সো মোট দূরত্বকে আমরা মোট সময় দিয়ে ভাগ দিব, আমাদের অঙ্ক শেষ, গড় বেগ বের করতে পারবো। সো মোট দূরত্ব হচ্ছে s + s হচ্ছে 2s, সেইটুকু হচ্ছে এইটা হচ্ছে আমার মোট দূরত্ব, টোটাল দূরত্ব, হ্যাঁ 2s ডিভাইড বাই হচ্ছে কত, মোট সময় হচ্ছে আমার t1 প্লাস কি বলতো t2, এইটুকু এখান থেকে এইটুকু গেছে t1 সময়, বাদ বাকিটুকু গেছে t2 সময়। তো t1 বের করছো, এই যে এটা t1 বের করছো আর এটা t2 বের করছো, এই দুটো সময় কি করবা, যোগ করে দিবা। তো যোগ করে দিয়ে চলো, সো যে এইটা এটা যোগ করবা আর কি, t1 প্লাস t2, সো t1 প্লাস t2 মনে t1 প্লাস t2, t1 এর মানটা বসাই দাও s/15, সো s/15, আর t2 এর মানটাও বসাই দাও, t1 প্লাস t2 মোট সময় নিচে লিখতেছি, t2 এর মানটাও s/12, ঠিক আছে? s/12, তো নিচে s কমন নাও, অঙ্ক হয়ে যাবে। সো উপরে হচ্ছে আমার 2s, নিচে আমরা s টা কমন নিই, সো s কমন নিলে আমার থাকবে হচ্ছে 1/15 প্লাস কত 1/12, সো s কেটে দাও, s কাটো, অঙ্ক শেষ কিন্তু, s কাটো, যা আসবে তাই হচ্ছে আমার গড় বেগের মানটা। কেউ কি বের করছো? হ্যাঁ সামথিং, হ্যাঁ 13 পয়েন্ট কত আসে, সবাই কি তাই আছে, এমন কিছু আসে? যাই হোক, সো এটা তোমারই আসছে, এত একক হবে কিন্তু কিলোমিটার/আওয়ার। কেন জানো, কারণ আমরা এখানে কিন্তু এই যে 15 কিলোমিটার/আওয়ারই বসাইছি, বুঝছো? এখানে কিন্তু আমরা 12 কিলোমিটার/আওয়ার এখানে বসাইছি, সো এককটা হবে কিন্তু কিলোমিটার/আওয়ারই, কারণ আমরা কিন্তু এককটা চেঞ্জ করিনি, আমরা কিলোমিটার/আওয়ারই এককগুলো বসাইছি, এককওয়ালা মান আমরা বসাইছি, এই হচ্ছে অ্যানসার। দেখো এই সহজ ম্যাথটাকে আমরা সবাই বুঝতে পারছি না, একদম ইজি, একদম বাচ্চাদের ম্যাথড, ঠিক আছে? সো মোট দূরত্ব ডিভাইড বাই হচ্ছে মোট সময়। তো মোট দূরত্ব হচ্ছে আমরা প্রথম অর্ধেক পথ মানে যেইটুকু দূরত্বকে আমরা s ধরছি, বাদ বাকি অর্ধেক পথ মানে এইটুকু দূরত্বকে আমরা r2s ধরছি। বলো কোনো ঝামেলা আছে, দেখলাম মতো কোনো না, আশা করি এইটুকু আমরা ভালো করে বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা ওকে, সেবার আমরা একটু পরে যাই, দেখো পরের ম্যাথটা লেখো, হচ্ছে সেকেন্ড ম্যাথ লেখো, ঠিক আছে? দেখবা একটি গতিশীল গাড়ির অবস্থান, দেখো 2 নম্বর ম্যাথ লিখবা, একটি গতিশীল গাড়ির অবস্থান x = 4 প্লাস দেখবা হচ্ছে 3t, 4 + 3t প্লাস লেখো, প্লাস হচ্ছে আমার দেখো half into 2.5 of t square। আচ্ছা প্রশ্ন হচ্ছে গাড়ির আদিবেগ কত, গাড়ির আদিবেগ, আচ্ছা প্রথম প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমার দেখো যে 4 সেকেন্ড পর গাড়ির বেগ কত, না 4 সেকেন্ড পর গাড়ির বেগ কত, এই হচ্ছে আমাদের একটা প্রশ্ন, দেখে নাও। So x = 4 plus, লিখে নাও, x = 4 plus 3t plus half into 2.5t square, এটা ইকুয়েশন দেওয়া আছে, অবস্থানের সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? এটা অবস্থানের সমীকরণ দেওয়া আছে, গাড়ির আদিবেগের মানটা বের করতে হবে। আচ্ছা সো লেখা হচ্ছে এটুকু, এবং হচ্ছে 4 সেকেন্ড পর গাড়ির শেষ বেগের মান বের করতে হবে। আচ্ছা সো চলো, এই টাইপের ম্যাথ করার সময় আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের হেল্প নিলে ভালো হয়, ঠিক আছে? কেন আমরা ডিফারেন্সিয়েশনের হেল্প নিব একটু বলি।
এখানে দেখতে পাচ্ছ যে অবস্থানের যে ইকুয়েশন দেওয়া আছে, যে এক্স কিন্তু টাইমের উপর ডিপেন্ড করতেছে, তাহলে আমি বলতে পারি যে অবস্থান বা সরণ এখানে সময়ের ফাংশন বা টাইমের উপর ডিপেন্ড করছে, বুঝতে পারছো? সেখানে কিন্তু এক্স এর মানটা ফিক্স না, মানে সরণের মানটা কি ফিক্স দেওয়া আছে দেখো তো না, বা অবস্থানের মানটা কিন্তু ফিক্স বলে নাই যে একটা বস্তুর অবস্থান 10 মিটার এরকম করে কিন্তু বলে নাই, মানে কনস্ট্যান্ট না আর কি, ভেরিয়েবল। টাইমের সাথে সে কিন্তু ডিপেন্ডেন্ট, বুঝতে পারছো? টাইমের মানটা চেঞ্জ হয়ে গেলে এক্স এর মানটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এক্স এর মান কিন্তু টাইমের উপর ডিপেন্ড করছে, তাহলে এক্স হচ্ছে টাইমের একটা ফাংশন বা টাইমের উপর ডিপেন্ড করছে। সো এমন যদি দেখো যে কোনটা এক্স এর ফাংশন দেওয়া আছে টাইমের ইয়াতে কি বলে টাইমের উপর ডিপেন্ড করছে, এক্স এর ফাংশন দেওয়া আছে এইভাবে করে, তখন তুমি ক্যালকুলাসের হেল্প নিবা, ঠিক আছে? আচ্ছা তোমাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে জাস্ট একটু এই পাশে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে সরণকে তুমি যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, সরণকে তুমি যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে বেগ পাবা। লেখো এটা, সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বেগ পাবা, বেগ। সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়, বেগ। আর হচ্ছে তোমার বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করবা, বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়, বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়। মনে রাখবে এটা, যে সরণকে আমরা যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি বেগ পাবো, আর বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ত্বরণ পাবো। লেখো এটা। আচ্ছা, সো এখান থেকে আমরা একটু আগে একটু খেয়াল করে দেখো এটা কিভাবে আসছে, একটু দেখাই, ছোট করে দেখাচ্ছি, জাস্ট মনে রাখবে একটু। আমরা জানি বেগ সমান সমান খেয়াল করবা সরণের পরিবর্তন ডিভাইড বাই কি বলতো সময়ের পরিবর্তন, জানি এটা আমরা সবাই জানি যে বেগ সমান সমান হচ্ছে সরণের পরিবর্তন ডিভাইড বাই কি বলতো সময়ের পরিবর্তন। তাহলে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়কে আমরা আসলে ডিটি বলতে পারি, অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়কে। সো অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়টা হচ্ছে আমার ডিটি, আর অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণটাকে আমরা হচ্ছে ডিএস হিসেবে চিন্তা করতে পারি, বুঝছো? সেখান থেকে আসছে ডি সমান সমান খেয়াল করবা ডিএস বাই ডিটি, বা এভাবে বলা যায় ডিডিটি অফ এস, ঠিক আছে? ডিডি অফ এস বলা যায়, বা সরণকে আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা ঠিক এরকম খেয়াল করো যে বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে বলতো ত্বরণ পাওয়া যায়, এটা মনে রাখবা কষ্ট করে, হ্যাঁ? আচ্ছা তাহলে এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে খেয়াল করো, আবার দেখো যে বেগ আমি পাবো কিভাবে, বেগ আমি পাবো হচ্ছে যে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করছি, যেটাকে বলা হয় টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। কি বলা হয় বলতো টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাকে সরণকে, এই যে এস কে, সো এস কে আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায় যে সরণকে আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। আচ্ছা ওকে, সো আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। তারপর এটাকে এভাবেও লেখা যায়, বলছি দেখো তো, এটাকে এভাবে লেখা যায় যে আমরা হচ্ছে যে তোমার ডিটি কে বামে দাও, বামে নিয়ে আসো, তাহলে হচ্ছে ভি ডিটি, সো ভি ডিটি সমান সমান ডিএস, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, ব্যাপারটাকে এভাবে লেখা যায়। একটু খেয়াল করে দেখো, ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ডিটি, ঠিক আছে? ডিএস ইজ ইকুয়াল টু ভি ডিটি। তারপর উভয় পক্ষে ইন্টিগ্রেশন আমরা করতে পারি, ইন্টিগ্রেশন। আমি যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি, সো খেয়াল করে দেখো, সো উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, সো একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটার ফর্মুলা হচ্ছে আমার এক্স, বুঝছো? এক্স। আর এটা হচ্ছে খেয়াল করো ইন্টিগ্রেশন অফ ডিওয়াই, এটার ফর্মুলা হচ্ছে আমাদের ওয়াই, এটার ফর্মুলা হচ্ছে আমাদের ওয়াই, হ্যাঁ? আবার দেখো যে ইন্টিগ্রেশন অফ ডিজেড, এটার ফর্মুলা মান এটার পরিবর্তে কি লেখা যায় বলতো জেড লেখা যায়, ফর্মুলা, বুঝছো? তারপর ইন্টিগ্রেশন অফ ডিএস এর আমি কি লিখতে পারবো তো এস লিখতে পারবো। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি এক্স, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে কি বলতো ওয়াই, ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে কি বলতো জেড। তাহলে একটু বলতো কষ্ট করে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিএস মানে কি বলতো এস। আচ্ছা এগুলো তোমরা ম্যাথমেটিক্সে পড়বা, তাও আমি একটু বলে দিচ্ছি। দেখো সো ডিএস কে ইন্টিগ্রেশন করলে এস পাবা, তো এস ইকুয়াল টু খেয়াল করো ইন্টিগ্রেশন অফ কি বলতো ভি ইনটু ভিডিটি, ঠিক আছে? এইভাবে দেখো, এই হচ্ছে আমাদের খেয়াল করো, এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন হিসেবে তুমি চিন্তা করতে পারো, s is equal to integration of v dt, ঠিক আছে? আচ্ছা তার মানে হচ্ছে এই বেগকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে সরণ পাওয়া যায়, বুঝছো? এটা মনে রাখতে পারবে। এই দেখো বেগকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায় বলতো সরণ পাওয়া যায়, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, বা আমরা এটাকে আমরা বলি যোগজীকরণ চিহ্ন, যেটাকে বুঝছো এটাকে আমরা বলি হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন বা যোগজীকরণ চিহ্ন। সো বেগকে সময়ের সাপেক্ষে যোগজীকরণ করলে কি পাওয়া যায় বলতো সরণ পাওয়া যায়। আচ্ছা ওকে, সো সেম কাজটা আমরা এখানেও করতে পারি, দেখাচ্ছি আমি দুটো করে। সেম কাজটা আমরা এখানেও করতে পারি, দেখো এগুলো আমরা দেখবো নেক্সট ক্লাস বলতে আরো বেশি ডিটেইলসে দেখবো। সো দেখো ডিভি সমান সমান লেখা যাবে a ইনটু খেয়াল করবে a ইনটু ডিটি, কোন ঝামেলা আছে দেখো তো না? সো এইটুকু আসলে লেখা যাবে যে ডিটি আর a। আচ্ছা উভয় পক্ষে আবার চলো আমরা ইন্টিগ্রেশন করি, উভয় পক্ষে। সো বামে আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম, ডানো আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম, ঠিক আছে? সো এটা বলতো ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কি বলতো v, ঠিক আছে? v। এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি বলতো x, ঠিক সেরকম ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কি বলতো v। আচ্ছা ওকে,
সো ইন্টিগ্রেশন অফ ডিভি মানে হচ্ছে ভি, সো ভি লিখলাম, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ খেয়াল করবা এ ডিটি, এভাবে লেখা যায়। তো যাই হোক এটা একটা এক্সপ্রেশন, ঠিক আছে, এটা একটা এক্সপ্রেশন আকারে তুমি লিখতে পারবা। সো এটা একটা এক্সপ্রেশন আকারে তুমি লিখতে পারবা, ঠিক আছে। সো কোন কোনগুলো তুমি মনে রাখবা একটু বলি। এই বক্সটা মনে রাখবা, এই বক্সটা মনে রাখবা, আর হচ্ছে এই বক্সটা, চারটা বক্স আর কি, হ্যাঁ, এই চারটা বক্স তোমাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে। আচ্ছা ওকে, সো দেখো সবাই কি একটু লেখা হয়েছে, একটু দেখো তো, আমি আর একটু কিছু কথাবার্তা বলবো, বাট আমাকে একটু বলো যে একটু সবাই লেখা হয়েছে কিনা। আচ্ছা লিখে ফেলো একটু কষ্ট করে। ওকে, সো যদি আমি একটু বলি, দেখো মনোযোগ দাও, যে আমাদের কাছে মনে করো সরণ একটা ফাংশন আছে, সরণ, এটাকে আমরা যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সরণকে বা অবস্থানকে, ঠিক আছে, এটা কিন্তু এমনও হতে পারে, যেমন ধরো এরকম হতে পারে যে আর একটা অবস্থান ভেক্টর বা অবস্থান, আর একটা অবস্থান ভেক্টর। সো অবস্থান ভেক্টরকেও তুমি যদি হচ্ছে টাইমের সাপেক্ষে, যে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো অবস্থান ভেক্টরকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তুমি হচ্ছে পাবা হচ্ছে বেগ ভেক্টর পাবা। এটাও কিন্তু সত্য, বুঝছো, ঠিক আছে। ওকে, আমাদের কিন্তু এই যেটা অবস্থান বলা আছে, অবস্থানই বলা আছে, ঠিক আছে। সো অবস্থানের সময় এখানে এক্স ও থাকতে পারে, এখানে এক্স এমন হতে পারে যে এক্স একটা অবস্থান, ঠিক আছে, বা সরণ। সো এক্স কে আমরা যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেখো, টাইমের সাপেক্ষে, তাহলে পাবো হচ্ছে আমরা বেগ পাবো, বেগ, বুঝছো, এরকম লেখা যায়। এক্স কে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে কি পাবো আমরা, বেগ পাবো, ঠিক আছে। এখানে এক্স থাকতে পারে, এক্স থাকতে পারে, এক্স, অথবা এমন থাকতে পারে যে তোমার ধরো এক্স এর জায়গায় হচ্ছে এস থাকতে পারে, এস, বুঝছো, এস থাকতে পারে, এস, সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে বেগ পাওয়া যায়। অথবা এমন থাকতে পারে, খেয়াল করবা, অথবা যে আর মানে অবস্থান ভেক্টর আর, ঠিক আছে, সে এরকমই থাকবে, এর বাইরে কিছু থাকবে না, ঠিক আছে। এই আর অবস্থান ভেক্টর, অথবা এক্স থাকতে পারে, এক্স অথবা এস থাকতে পারে। ওকে, আচ্ছা, তো সূত্র হচ্ছে এইটা। আর এখানে আমি ত্বরণের সূত্র বলে দিচ্ছি, যে বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ত্বরণ পাওয়া যায়। সবাইকে একটু লেখেন এটুকু, দেখো তো। আচ্ছা, এবার আমরা ডিফারেন্সিয়েশন একটু সূত্রগুলো দেখবো। তো আমাদের কয়েকটা সূত্র লাগে, খুব বেশি ফর্মুলা এখানে লাগে না। ম্যাথমেটিক্সে তোমরা আরো অনেক ডিটেলসে পড়বা, ফাস্ট ম্যাথমেটিক্সে যে অন্তরীকরণ অধ্যায়টা আছে চ্যাপ্টার 9, ওইখানে তুমি আরো অনেক ডিটেলসে অনেক কিছু পড়বা, বাট আমাদের হচ্ছে ইয়াতে ফিজিক্সে খুব অল্প পরিসরেই লাগে। আচ্ছা, সো যেই ফর্মুলাগুলো লাগে একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে তোমার ddx অফ খেয়াল করবা x টু দি পাওয়ার n, এই ফর্মুলা লাগে, x টু দি পাওয়ার n, ddx অফ খেয়াল করো x টু দি পাওয়ার n, এই ফর্মুলা লাগে আমার। অর্থাৎ দেখো x টু দি পাওয়ার n কে তোমার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। সো সূত্রটা আমি বলে দিচ্ছি, n x টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1, আগে লিখে নাও, n x টু দি পাওয়ার n মাইনাস 1। ফর্মুলার আমি অ্যাপ্লিকেশন দেখাই দিই। আচ্ছা, যে ফর্মুলা দিয়ে কিভাবে ম্যাথটা করে আমি দেখাই দিচ্ছি। সো x টু দি পাওয়ার n কে আমরা ডিফারেন্সিয়েট করছি, সূত্র হচ্ছে পাওয়ার নিচে নামছে, x এর পাওয়ার 1 কমে গেছে, দেখো। আচ্ছা, আমি যদি একটু एग्जांपल দিই তাহলে আরো ভালো বুঝবা। দেখো ধরো হচ্ছে x টু দি পাওয়ার 10 আছে, বুঝছো, 10 আছে, x টু দি পাওয়ার 10। সো এটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব, ddx, দেখছো, ddx। আচ্ছা, x এর সাপেক্ষে আমরা x টু দি পাওয়ার 10 কে ডিফারেন্সিয়েট করব, x এর সাপেক্ষে আমরা x টু দি পাওয়ার 10 কে ডিফারেন্সিয়েশন করব, অন্তরীকরণ করব। তো দেখো ফর্মুলাটার ফর্মুলা কি হবে, দেখো পাওয়ারটা নিচে নামবে, পাওয়ার। সো পাওয়ার দেখো এখানে পাওয়ার আমার কত, পাওয়ার হচ্ছে 10, বলো এখানে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে আমার 10। তো পাওয়ারটা সামনে আসবে, দেখো পাওয়ারটা সামনে আসলো, আর x এর পাওয়ার 1 কমে যাবে। সো x এর পাওয়ার ছিল কত, 10, 1 কমলে কত হবে 9, এই যেটা হচ্ছে आंसर, বুঝছো, এটা হচ্ছে आंसर, খুব সিম্পল ব্যাপার। আটা দেখি। সো ddx অফ খেয়াল করো, ddx অফ মনে করো হচ্ছে x টু দি পাওয়ার, ফর एग्जांपल আমি তোমাকে বললাম -3 বললাম, চল -3। সো নিয়মটা আমি তোমাকে বলি, পাওয়ারটা নিচে নামবে, পাওয়ার। সো পাওয়ারটা নিচে নামবে, সো পাওয়ার হচ্ছে -3। সো পাওয়ারটা চলো আমরা নিচে নামাই দিই, পাওয়ারটা। সো পাওয়ারটা নিচে নামছে, x এর পর 1 কমে যাবে, x টু দি পাওয়ার -3, 1 কমলে কত হবে বলতো, x টু দি পাওয়ার -4। সো পাওয়ার 1 কমে যাবে, কত হবে, x টু দি পাওয়ার হচ্ছে -4। আর লাস্ট দেখে লাস্ট। সো দেখো ddx অফ আমি তোমাকে বললাম হচ্ছে x টু দি পাওয়ার, ফর एग्जांपल হচ্ছে 5 বললাম, 5। আচ্ছা, সো নিয়মটা খুব সিম্পল, পাওয়ারটা নিচে নামবে, পাওয়ার। দেখো পাওয়ার হচ্ছে 5, সো পাওয়ার হচ্ছে আমার নিচে নামবে, পাওয়ার 5। তো পাওয়ারটা সামনে আসলো, সামনে, নিচে মানে সামনে আসবে, x এর পাওয়ার 1 কমে যাবে, x টু দি পাওয়ার 5, x এর পাওয়ার 1 কমলে কত হবে, x টু দি পাওয়ার হচ্ছে 4। সিম্পল ব্যাপার, কোন ঝামেলা আছে দেখো তো না। আটা ব্যাপারটা বলে রাখি, ddx অফ x, অর্থাৎ x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে তোমার 1 হবে। চিন্তা করে দেখো, এই যে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে आंसर কত হবে, 1 হবে। এখানে তুমি করে যে পাওয়ার মনে 1 আসছে, পাওয়ারটা সামনে আসবে, 1 সামনে আসছে, x এর পাওয়ার 1 কমাই দাও, x টু দি পাওয়ার 0 হয়ে যাবে, যার ফলে x টু দি পাওয়ার 0 মানে কত, 1, आंसर কত আসবে,
1ই আসবে। কথা বুঝতে পারছো ব্যাপারটা? সেটা কিন্তু আর দেখানো দরকার না, এগুলো তো বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা ব্যাপারটা বলে রাখি, সেটা হচ্ছে যদি এমন হয় যে তোমার ধ্রুবক যদি গুণ আকারে থাকে, খেয়াল করো আমি তোমাকে দেখাই দিচ্ছি, ddx অফ ধরো একটা কনস্ট্যান্ট গুণ আছে, কনস্ট্যান্ট x টু দি পাওয়ার n, ঠিক আছে, x টু দি পাওয়ার n এর সাথে কনস্ট্যান্ট গুণাকার আছে, দেখো c মানে কনস্ট্যান্ট, x টু দি পাওয়ার n এর সাথে কনস্ট্যান্ট গুণাকার আছে, তখন কি করবা, কনস্ট্যান্টকে তুমি ডিফারেনশিয়াল অপারেটর বামে নিয়ে যাবে, বামে। সো কনস্ট্যান্টকে তুমি ডিফারেনশিয়াল অপারেটর বামে নিয়ে যাবে, যে c টাকে তুমি হচ্ছে বামে নিয়ে যাবে, c টা। সো কনস্ট্যান্টকে তুমি চলো ডিফারেনশিয়াল অপারেটরের বামে নিয়ে যাও, তাহলে খেয়াল করবা c টাকে তুমি বামে নিয়ে গেলা, তাহলে ভিতরের মান থাকবে হচ্ছে, খেয়াল করবা ddx অফ, খেয়াল করো x টু দি পাওয়ার হচ্ছে n। তারপর বাকিটুকু কিন্তু আগের মতন, তারপর বাকিটুকু যেইটুকু কিন্তু আমার আগের মতন তুমি ডিফারেন্সিয়েশন করবা, এইটুকু কিন্তু তুমি আগের মতন ডিফারেন্সিয়েশন করবা, কি বলতো, এই যে n x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। সো কনস্ট্যান্টকে আমরা ডিফারেনশিয়াল অপারেটরের বাইরে নিয়ে যাব, এখান থেকে আমার থাকবে c তো বামে, আর এখানে আমার থাকবে হচ্ছে n x টু দি পাওয়ার কি বলতো n মাইনাস হচ্ছে 1। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। চলো ধরো হচ্ছে আমার ddx অফ, দেওয়া আছে হচ্ছে 9x টু দি পাওয়ার, খেয়াল করবা x কিউব দেওয়া আছে, যাও 9x কিউব দেওয়া আছে, 9x কিউব। তো নিয়মটা কি দেখো, একটা 9 একটা ধ্রুবক সংখ্যা, 9 হচ্ছে আমার, খেয়াল করবা 9 হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, 9 খেয়াল করো 9। তো ধ্রুবককে আমরা কি করব, ধ্রুবককে আমরা হচ্ছে তোমার ডিফারেনশিয়াল অপারেটরের বামে নিয়ে যাব। সো পরের লাইনে কি লিখবো একটু দেখো, পরের লাইনে আমি কি লিখবো, এই 9টা ধ্রুবক সংখ্যা আমরা কি আমরা বামে নিয়ে যাব, ধ্রুবক সংখ্যাকে। চলো বামে নিয়ে যাই, দেখো 9 কে বামে নিয়ে গেলাম, ভিতরে আমার থাকবে কি ddx অফ, দেখো ddx অফ, এই যে দেখো ddx অফ আমার থাকবে হচ্ছে x টু দি পাওয়ার কি বলতো 3 থাকবে, ঠিক আছে। আচ্ছা 9 কে আমরা বামে নিয়ে গেছি, ভিতরটা এটা আছে, আর এইটুকু তুমি নিজেই পারবা, সেইটুকু তুমি একদম আগের মতোই, ঠিক আছে, সেইটুকুর অ্যান্সারটা আগের মতো কিভাবে এটা খেয়াল করো, পাওয়ারটা সামনে আসবে, দেখো বামে তোমার 9 আছে ইনটু পাওয়ার হচ্ছে 3, সো পাওয়ারটা সামনে আসলো, x এর পর 1 কমাই দেবে, x এর পর 1 কমাই দিবা, x টু দি পাওয়ার 3 1 কমালে কত হবে, x স্কয়ার হবে। তো 3 নং কত, 3 নং হচ্ছে আমার 27, তো 27 x স্কয়ার হবে। বলো একটু ভালো করে বুঝতে পারছো, কোন ঝামেলা আছে দেখো তো, না একটু ভালো করে বুঝছো, এটা শর্টকাট আছে, আমি শর্টকাটটা দেখাই দিচ্ছি, শর্টকাটটা। সো শর্টকাটটা খুব মজার শর্টকাট, দেখো। সো ddx অফ আমি তোমাকে বললাম হচ্ছে ফর एग्जांपल 100 x টু দি পাওয়ার, আমি তোমাকে বললাম ধরো 7 বললাম, যাও 100। আরেকবার একটু বড় করে করি। আচ্ছা প্রথমে হচ্ছে 100 একটা ধ্রুবক সংখ্যা, 100 কে আমরা বামে পাঠিয়ে দেব, 100 কে আমরা বামে পাঠিয়ে দেব, বামে। সো 100 কে চলো আমরা বামে পাঠিয়ে দিই, বামে। 100 কে যদি আমরা বামে পাঠিয়ে দিই তাহলে হচ্ছে বামে আমার 100, ভিতরে আমার থাকবে হচ্ছে ddx অফ, খেয়াল করবা x টু দি পাওয়ার হচ্ছে 7, ঠিক আছে না ব্যাপারটা। আচ্ছা দেখো 100 ধ্রুবক সংখ্যা বামে পাঠিয়ে দিছি, বামে 100 ধ্রুবক সংখ্যা বামে পাঠিয়ে দিছি, বামে, এর ভিতরে আমরা x টু দি পাওয়ার 7। আর তারপরে আগের মত নিয়ম যে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা, ঠিক আছে। আচ্ছা তো বামে তো আমার 100ই ছিল, বামে আমার 100ই ছিল, সো ইনটু পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসলাম 7, x এর পর 1 কমাই দিবা, তো x এর পাওয়ার 7, তো 1 কমাইলে কত হবে, x এর পাওয়ার 6 হবে, তো 7 100 কত 700, তো 700 x টু দি পাওয়ার কি বলতো 6। আচ্ছা ওকে, তো ঝামেলা আছে দেখো তো, না তো এটা একদম শর্টকাটটা হচ্ছে সহগার পাওয়ার গুণ দিবা, গুণ দিয়ে সংখ্যাটা লিখবা সামনে, আর x এর পাওয়ার 1 কমাই দিবা, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। দেখাচ্ছি চলো আমরা এই শর্টকাটে একটা ম্যাথ দেখি আমরা, দেখো। সো ddx অফ আমি তোমাকে বললাম, একটু খেয়াল করে দেখবা, ddx অফ আমি তোমাকে বললাম হচ্ছে ফর एग्जांपल 9 x টু দি পাওয়ার, খেয়াল করবা -3 ধরলাম, বা -3, ঠিক আছে। আচ্ছা তো শর্টকাটটা অ্যাপ্লাই করি, চলো সহগার পাওয়ার আমরা গুণ দিব, শর্টকাটটা হচ্ছে সহগার পাওয়ার গুণ দিবা। তো 9 আর -3 গুণ দাও, কত আসবে, 3 9 -27, তো সহগার পাওয়ারটা গুণ দিবা। তো সহগ হচ্ছে আমার, খেয়াল করো, সহগ হচ্ছে আমার 9 আর পাওয়ারটা হচ্ছে -3, গুণ দিবা, এই যে। তো 9 আর -3 গুণ করলে কত, 3 9 27, 27, আর x এর পর 1 কমাই দিবা, x এর পর -3 ছিল, x এর পর 1 কমালে কত হবে, -4 হবে, বুঝছো, এক লাইনে। তো সহগার পাওয়ার গুণ দিয়ে সামনে লিখবা, x এর পর 1 কমাই দিবা, এটা হচ্ছে নিয়ম, দেখছো। আচ্ছা বলো ভালো করে, একটু ভালো করে বুঝতে পারছি সবাই, কোন ঝামেলা আছে দেখো তো, না চলো আমরা এখান থেকে হচ্ছে একটু দেখি, যে ম্যাথটা আমরা করার জন্য দেখছিলাম, এই ম্যাথটা আমরা করার ট্রাই করি, চলো। সো আশা করি একটু আমরা বুঝছি, পুরোটা মুছে দিই আমরা, কোশ্চেনটা সহ ছাড়া এগুলো মুছে দিই। ওকে চলো আমরা এই কোশ্চেনটা সলভ করি, ঠিক আছে। আচ্ছা সো প্রথম কথা হচ্ছে আমাদের x দেওয়া আছে, x দেওয়া আছে মানে অবস্থানের ইকুয়েশন দেওয়া আছে, হ্যাঁ। আমাকে বের করতে হবে কি বলতো, বেগ, এই দেখো বেগ বের করতে হবে, বেগ। সো বেগ বের করতে গেলে খেয়াল করবা, অবস্থানকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কি পাবো, আমরা বেগ পাবো। তাহলে মেইন কথা হচ্ছে আমরা আগে লিখি, একটু খেয়াল করো, আমরা আগে লিখি, হ্যাঁ। সো সলিউশন লিখে আমরা খেয়াল করে দেখবা, সো আমাদের যেটা দেওয়া আছে গিভেন, ওটাকে লেখার চেষ্টা করি। গিভেন x সমান গিভেন ইকুয়েশন x ইকুয়াল টু লেখো 4 প্লাস 3t প্লাস খেয়াল করো, প্লাস হচ্ছে এটা গুণ দিয়ে লিখি, গুণ
হাফ আর আড়াই গুণ করলে কত হয়? হাফ আর আড়াই দেখো তো 2.5 ভাগ 2 1.25 না? দেখো 1.25, সো 1.25 এই যে জাস্ট আমরা হাফ আর আড়াইকে আমরা গুণ দিয়ে লিখতেছি 1.25 অফ হচ্ছে কি বলতো টি স্কয়ার। বলো কোন ঝামেলা আছে দেখো তো না। আচ্ছা এটা আমার দেওয়া আছে গিভেন, বুঝছো? গিভেন যেটা ইকুয়েশন দেওয়া আছে, গিভেন ইকুয়েশনটা আমরা লিখে দিয়েছি। এবার আমরা কি করব বলি, উভয় পক্ষে আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। লিখে নাও, উভয় পক্ষে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। সো বামেও আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, সো d/dt বামেও আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলাম, ডানেও আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। সো বোথ সাইডে আমরা হচ্ছে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। সময়ের সাপেক্ষে খেয়াল করবা, বোথ সাইডে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। দেখো তাহলে উভয় পক্ষে আমরা দেখো যে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলাম। ঝামেলা আছে দেখো তো না, বোথ সাইডে এখানেও করলাম এখানেও করলাম, ঠিক আছে? বোথ সাইডে আমরা উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে অন্তরীকরণ করলাম। এবার একটা আমাকে কষ্ট করে বলতে পারবা যে এই পার্টটার জায়গায় কি লেখা যাবে? দেখো তো এই যে x কে সরণ হিসেবে চিন্তা করতে পারো, যে সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়, বেগ, বুঝছো? এই পার্টটার জায়গায় কি লেখা যায় বলো তো? বেগ লেখা যায় এই পার্টটার জায়গায়। তো দেখো সেখানে আমরা এই যে সরণকে x কে তুমি সরণ হিসেবে চিন্তা করো আর কি, হ্যাঁ, যে সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। তো দেখো আমরা বেগ লিখে ফেলতেছি নিচে। সো খেয়াল করো, সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়। আচ্ছা এবার আমরা খেয়াল করো ডান পাশে দেখো তো অনেকগুলো পদ আছে না? তিনটা পদ, অনেকগুলো মানে তিনটা পদ, 4 3t আর হচ্ছে এটা। সো দেখো অনেকগুলো পদ যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তখন এই ডিফারেনশিয়াল অপারেটরটা তুমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপরে অ্যাপ্লাই করতে পারবা। তো চলো আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপরে অ্যাপ্লাই করি, ইন্ডিভিজুয়ালি। সো দেখি ddt তুমি একবার 4 এর উপর অ্যাপ্লাই করো, আচ্ছা ওকে, প্লাস ddt দেখো ddt তুমি একবার হচ্ছে 3t এর উপর অ্যাপ্লাই করো, 3t প্লাস হচ্ছে ddt স্লোলি করি প্রথমবার তো, আচ্ছা 1.25 সাথে আমার কি, সাথে হচ্ছে আমার t স্কয়ার। কোন ঝামেলা আছে দেখো তো না? এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি। সো কি করছি আমরা প্রত্যেকের উপর ইন্ডিভিজুয়ালি ddt টা অ্যাপ্লাই করছি। তো 4 এর উপর আমরা ডিফারেনশিয়াল অপারেটর অ্যাপ্লাই করছি, 3 এর উপর অ্যাপ্লাই করছি, আর 1.25 t স্কয়ারের উপর অ্যাপ্লাই করছি। যদি ভিতরে আমার যোগ বা বিয়োগ থাকে তাহলে আমরা এই কাজটা করতে পারি, যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপর আমরা ডিফারেনশিয়াল অপারেটরটা অ্যাপ্লাই করতে পারি, বুঝতে পারছো? আচ্ছা ওকে, এবারে খেয়াল করো, যদি আমাদের শুধু ধ্রুবক থাকে, দেখো এখানে কিন্তু আমার শুধু ধ্রুবক, বুঝছো? শুধু কনস্ট্যান্ট 4, শুধু ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে অ্যানসার আসে 0, মনে রাখবা। শুধুমাত্র কনস্ট্যান্ট 4 কিন্তু শুধু কনস্ট্যান্ট, বুঝছো? তো শুধুমাত্র ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে অ্যানসার আসে 0। সো v সমান মনোযোগ দাও, 4 আমার শুধু কনস্ট্যান্ট, তো শুধুমাত্র কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে অ্যানসার কত আসবে? 0 আসবে। মনে থাকবে ব্যাপারটা? বা দেখো 4 ধ্রুবক বা সংখ্যা, তো সংখ্যা বা তোমার ধ্রুবক পদকে ডিফারেন্সিয়েশন করলে অ্যানসার 0 আসে। আচ্ছা প্লাস এটা কিন্তু আগের মধ্যে যেটা দেখো 3 তো আমাদের ধ্রুবক আর t কিন্তু চলক, বুঝছো? ধ্রুবক আর চলক গুণাকার আছে, তো ধ্রুবক আর চলক গুণাকার থাকলে ধ্রুবকটাকে বামে নিয়ে আসতে হয়। সো 3 টাকে আমরা বামে নিয়ে আসবো, আর ভিতরে হচ্ছে আমার t টা পড়ে থাকবে, ভিতরে হচ্ছে আমার খেয়াল করবা ddt অফ t টা আমার পড়ে থাকবে, বুঝতে পারছো? আচ্ছা ওকে, আর প্লাস খেয়াল করবা এখানেও সেম, ধ্রুবক আর চলক গুণাকার আছে, ধ্রুবক আর চলক। সো ধ্রুবক আর চলক গুণাকার থাকে, দেখো ধ্রুবক আর চলক গুণাকার আছে, তখন ধ্রুবক পার্টটা যেটা 1.25, সো 1.25 হচ্ছে আমার ধ্রুবক পার্টটা। সো 1.25 কে আমরা বামে নিয়ে আসবো, ধ্রুবক পার্টটাকে আমরা বামে নিয়ে আসবো, আর ভিতরে হচ্ছে আমার চলক পার্টটা থেকে যাবে। তো চলক হচ্ছে আমার t স্কয়ার, তো চলক পার্টটা আমার ভিতরে থেকে যাবে, বুঝতে পারছো? আর শুধুমাত্র ধ্রুবক থাকলে কোনো চলক গুণ নাই, তখন আমার ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে অ্যানসার কত? 0। আর চলক আর ধ্রুবক গুণাকার থাকলে ধ্রুবকটা বামে আসবে, চলকটা ভিতরে থাকবে। চলক আর ধ্রুবক গুণাকার থাকলে ধ্রুবকটা বামে আসবে, চলকটা ভিতরে আমার থাকবে, চলকটা। ওকে, এবার আমাদের হয়ে গেছে, দেখো এবার আমাদের হয়ে গেছে। দেখো এখান থেকে আমার v সমান পাবো কি? v সমান পাবো যেহেতু 0। আচ্ছা বলতো এই পার্টটুকু কত? এই পার্টটুকুর অ্যানসার কত? 1। দেখো এই পার্টটুকুর অ্যানসার কিন্তু আমাদের 1। এই দেখো এই যে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে অ্যানসার কত? 1। সেখানেও খেয়াল করবে যে t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে অ্যানসার কত? 1। তাহলে এই পার্টটা কিন্তু 1, বুঝতে পারছো? এই অংশটা। সো t কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, এই পার্টটা কিন্তু আমাদের 1 হয়ে যাবে। সো t কি 3 into 1, সো 3 লিখছি, প্লাস একটু খেয়াল করো 1.25। আচ্ছা এইটুকু বলতে পারবা এইটুকুর অ্যানসার কত আসবে? 2t আসবে। কিভাবে 2t আসবে দেখো, 1.25 লিখি আগে, 1.25 লিখলাম, গুণন পাওয়ারটা নিচে নামবে, পাওয়ারটা, তো t এর পাওয়ার কত আমার? 2, সো পাওয়ারটা সামনে আসবে, আর t এর পাওয়ার 1 কমাই দিবা, সো t স্কয়ার, তো t এর পাওয়ার 1 কমালে কত হবে বলো তো? t টু দি পাওয়ার হচ্ছে 1, বুঝতে পারছো পাওয়ারটা? এসো কি করছি, পাওয়ার 2টা আমি সামনে আনছি, t এর পাওয়ার 1 কমাই দিছি,
ডিফারেন্সিয়েশনের সূত্র অ্যাপ্লাই করছে। দেখো তাহলে v সমান সমান থাকে কত, দেখো তো v সমান সমান থাকবে হচ্ছে 3 প্লাস এটা গুণ করলে কত আসে 2.5 না। আচ্ছা সো 2.5 অফ কি বলতো 2.5 অফ t। দেখো তো আমি কোনো জায়গায় কোনো ক্যালকুলেশন মিস্টেক করছি কিনা, সব ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু আমার v এর একটা ইকুয়েশন, দেখো এটা কিন্তু আমার v এর একটা ইকুয়েশন, দেখছো। আচ্ছা ওকে, এটা কিন্তু v বা বেগের একটা সমীকরণ, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার আমরা কি করব, টাইমের এক একটা মানের জন্য v এর এক একটা মান তুমি পাবা। সো প্রথম প্রশ্ন, গাড়ির আদিবেগ কত? আচ্ছা তোমরা কি জানো আদিবেগ মানে কি? আদিবেগ মানে হচ্ছে সময় গণনার শুরুতে বেগ, অর্থাৎ টাইম t is equal to 0 সময় যে বেগটা পাওয়া যায় ওটাকে আমরা কি বলি বলতো, আদিবেগ বলি। তাহলে যদি আমরা টাইমের জায়গায় 0 বসাই তাহলে কি 0 সময় বেগ পেয়ে যাব, ওই বেগটাকে আমরা কি বলবো, আদিবেগ হিসেবে কনসিডার করব। তো দেখে নাও আদিবেগ মানে হচ্ছে t equal to 0 সময় বেগ, দেখে নাও আদিবেগ মানে হচ্ছে t equal to 0 সময় বেগ, t equal to 0 সময় যে বেগটা ওইটাকে আমরা মেইনলি আদিবেগ হিসেবে কনসিডার করি। তাহলে কত আসবে, যে এই বক্সের মধ্যে তুমি t এর জায়গায় 0 বসিয়ে দিবা। সো 3 প্লাস খেয়াল করো 3 প্লাস 2.5 সাথে আমার t গুণ t এর জায়গায় 0 বসাই দিবা, কারণ 0 সময় তো তাই এটা দেখো 0 সময়, তো t এর জায়গায় 0 বসালে আমার থাকবে কত 3 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার আদিবেগ, বুঝছো। সো এটাই হচ্ছে আমাদের, খেয়াল করবা এটাই হচ্ছে আমাদের আদিবেগ। কেন আদিবেগ? কারণ টাইম t ইকুয়াল টু কত 0 সময়ের জন্য বেগ, টাইম t ইজ ইকুয়াল টু 0 সময়ের জন্য বেগ, বুঝতে পারছো। তো টাইম যখন t ইকুয়াল টু 0 ওই টাইমের জন্য যে বেগটা তুমি পাবা ওইটাই হচ্ছে আমার কি বলতো, আদিবেগ, ঠিক আছে। আচ্ছা আর পয়েন্টটা খুব সিম্পল, দেখো যে 4 সেকেন্ড পর গাড়ির বেগ কত, কি করবা, t এর জায়গায় বসাও কয় সেকেন্ড, 4 সেকেন্ড বসে তুমি বেগ বের করতে পারবা, ঠিক আছে। তাহলে অতএব 4 সেকেন্ড পর বেগ হচ্ছে 4 সেকেন্ড পর বেগ। তো 4 সেকেন্ড পর বেগ হচ্ছে আমরা কি করব, যে ইকুয়েশনটা বেগের ইকুয়েশনটার মধ্যে আমরা হচ্ছে জাস্ট t এর জায়গায় 4 বসিয়ে দিব, তো বসানো হয়ে গেছে। সো 2.5 গুণ হচ্ছে 4, কত আসে দেখো তো মানটা 13। সো 13 হচ্ছে মিটার পার সেকেন্ড। সো আমরা চলো পরের ম্যাথে চলে যাই। এককটা হচ্ছে এটা একক মিটার আর কি দেওয়া ছিল, আর দেওয়া না থাকলে আমরা এসআই একক ধরে নিব, বুঝছো। আমরা এসআই একক ধরে নিব, দেওয়া না থাকলে এটা দেওয়া ছিল বা দেওয়া থাকা উচিত, বুঝছো। এককটা হচ্ছে আমাদের দেওয়া নাই এখানে, মানে বাই চান্স ভুলে গেছে হয়তো, বাট কত সামনে এসআই একক লিখে দিব, বুঝছো। এটা আমাদের কিছু বলা না থাকে, সমীকরণ বের করলে ওইটা একটা একক থাকবে। বলে রাখো সমীকরণ যা বের করছি মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো পরের ম্যাথ লেখো, পরের ম্যাথ লিখবা হচ্ছে যে আচ্ছা এবার সময়ের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের সমীকরণ হলো, সময়ের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের সমীকরণ, ম্যাথ লেখো, সময়ের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের সমীকরণ, সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের সমীকরণ x is equal to লিখবা 4t স্কয়ার প্লাস দেখো প্লাস হচ্ছে 5t কিউব, দেখো 4t স্কয়ার প্লাস 5t কিউব। আচ্ছা এটা হচ্ছে আমার অবস্থানের সমীকরণ দেওয়া আছে, 4t স্কয়ার প্লাস 5t কিউব। আমাকে বের করতে হবে 3 সেকেন্ড পর বেগ ও ত্বরণ কত হবে। দেখো 3 সেকেন্ড পর আমাদের বেগ কত হবে এবং ত্বরণ কত হবে, বেগ ও ত্বরণ কত হবে। দেখো 3 সেকেন্ড পর আমাদের বেগ ও ত্বরণ কত হবে, লিখে নাও। সেই হচ্ছে আমাদের ম্যাথ প্রবলেম। সো আমাদের একটা অবস্থানের সমীকরণ দেওয়া আছে, আমাকে বের করতে হবে 3 সেকেন্ড পর বেগ ও ত্বরণ কত হবে। আচ্ছা আমরা জানি অবস্থানের x কে আমরা যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কি পাবো, আমরা বেগ পাবো, v পাবো। এনিওয়ে সো আমরা যেটা দেওয়া আছে ওটাকে তুলে নিই। হ্যাঁ দেখো গিভেন বা দেওয়া আছে হচ্ছে x is equal to 4t স্কয়ার, আচ্ছা প্লাস হচ্ছে 5t কিউব। আচ্ছা ওকে, সো এটাকে আমরা কি করব, উভয় পক্ষে আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। সো এই দেখো এটা একটা x এর বা অবস্থানের সমীকরণ দেওয়া আছে, উভয় পক্ষে আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। চলো সো বামেও আমরা উইথ রেসপেক্ট টু টাইম আমরা ডিফারেন্সিয়েশন করি, আর ডানেও আমরা খেয়াল করবা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। সো 4t স্কয়ার প্লাস কত 5t কিউব। সো আমরা উভয় পক্ষে উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে ডিফারেন্সিয়েশন করলাম। আচ্ছা
এটা আমরা জানি বা একটু এতক্ষণ আমরা করতেছি যে যে অবস্থানকে এই যে অবস্থানকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বেগ পাওয়া যায় কি পাওয়া যায় বলো বেগ পাওয়া যায় বেগ বুঝছো বেগের সমীকরণ পাওয়া যায় বা বেগ পাওয়া যায় সো এই যে অবস্থানকে আমি যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি বেগ পাওয়া যাবে বেগ তো লিখে দিই বেগ সো বেগ ইজ ইকুয়াল টু খেয়াল করবা বেগকে v দিয়ে প্রকাশ করা হয় আচ্ছা এবার দেখো এখানে কি দুটো পদ যোগ আকারে আছে না তো যোগ বা বিয়োগ আকারে থাকলে ডিফারেনশিয়াল অপারেটরটা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করা যায় সো চলো আমরা ডিফারেনশিয়াল অপারেটরটা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করে ফেলি আমরা একবার 4t স্কয়ারের উপরে ডিফারেনশিয়াল অপারেটরটা অ্যাপ্লাই করব তারপর হচ্ছে আমরা এই যে 5t কিউবের উপরে হচ্ছে আমরা ডিফারেনশিয়াল অপারেটরটা অ্যাপ্লাই করব ঠিক আছে আচ্ছা ওকে তাহলে বেগকে আমরা v দিয়ে প্রকাশ করি বেগকে v আচ্ছা এটা একবারে করি বুঝবা না একবারে করলে এই যে 4 টাকে বামে নিয়ে আসবো আর t স্কয়ার থাকবে t স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করে থাকবে কত আমার 2t থাকবে ঠিক আছে সো 4 টাকে বামে নিয়ে আসবো একবারে করার চেষ্টা করতেছি আর t স্কয়ারটাকে অন্তরীকরণ করে থাকবো দেখো t স্কয়ার 2 টা নিচে নামবে 2 নিচে নামছে আর t এর পর 1 কমে গেছে তো t স্কয়ার t এর পর 1 কমলে কত হবে 3 টু দি পাওয়ার 1 তাহলে কত 2t আর কি সেখানে আমার থাকবে হচ্ছে 2t একবারে করছি তোমাদের বোঝা উচিত আর কি লেভেল এসে আচ্ছা প্লাস এখানেও সেম কাহিনী খেয়াল করবা 5 টাকে আমরা বামে নিয়ে আসি 5 টাকে আমরা বামে নিয়ে যাই দেখো 5 টাকে বামে নিয়ে গেলাম এবার আমরা t কিউব থাকবে t কিউবকে আমরা ডিফারেন্সিয়েশন করব সো কি হবে কিউব মানে পাওয়ার 3 পাওয়ারটা সামনে আসবে দেখো পাওয়ারটা সামনে আসবে পাওয়ারটা সো পাওয়ারটা সামনে আসলো t এর পর 1 কমাই দিবা t এর পাওয়ার সো t কিউব ছিল t এর পর 1 কমালে কত হবে t স্কয়ার হবে এটা এখান থেকে আমরা বেগের ইকুয়েশন পেয়ে গেছি দেখো এখান থেকে আমরা বেগের সমীকরণ পেয়ে গেছি তাহলে 4 দুগুণে 8t 8t প্লাস কত 3 5 15t স্কয়ার এদিকে ভেঙে দেখানো লাগবে কিভাবে আসছে শিওর তো না আচ্ছা সো ডিফারেন্সিয়েশনটা কিন্তু আমি ভেঙে দেখালাম না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমার বেগের ইকুয়েশন লিখে নাও এটা হচ্ছে আমার বেগের সমীকরণ এক নাম্বার সমীকরণ দাও বেগের সমীকরণ কার উপর ডিপেন্ড করতেছে টাইমের উপরে বুঝছো বেগের যে সমীকরণটা এটা কার উপর ডিপেন্ড করে টাইমের উপরে এক এক রকম টাইমের জন্য বেগের মান পাবা এক এক রকমের বুঝছো আচ্ছা তো বেগের ফাংশনটা ডিপেন্ড করে হচ্ছে টাইমের উপরে বেগ ইজ আ ফাংশন অফ টাইম বেগ ইজ আ ফাংশন অফ টাইম ঠিক আছে আচ্ছা ওকে কোন ঝামেলা আছে দুটোর মধ্যে কোনো না এবার দেখো বেগের সমীকরণ জানো এই বেগের সমীকরণকে তুমি যদি আবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো কি পাবা জানো ত্বরণ পাবা তো আমরা কি করব এই এক নাম্বার সমীকরণের উভয় পক্ষে আবার উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্সিয়েশন করব দেখো এক নাম্বার ইকুয়েশনের উভয় পক্ষে আমরা উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে ডিফারেন্সিয়েশন করব চলো করে ফেলি আচ্ছা ওকে সো দেখো বামে আমরা ডিফারেন্সিয়েশন করি চলো উইথ রেসপেক্ট টু টাইম তো উইথ রেসপেক্ট টু টাইম আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতেছি উভয় পক্ষে সো উভয় পক্ষে আমরা হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে ডিফারেন্সিয়েশন করছি সো দেখো 8t প্লাস হচ্ছে 15t স্কয়ার প্লাস হচ্ছে 15t স্কয়ার আমরা উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি লাভটা কি লাভটা হচ্ছে রাখে যে বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় ত্বরণ পাওয়া যায় সো বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় ত্বরণ পাওয়া যায় এ আচ্ছা ওকে আর এই পাশে একটু খেয়াল করো এটাও আমরা একবারে করলে বুঝবা না বোঝা উচিত সো 8 কে আমরা ডিফারেন্সিয়েশন করব 8 তো ধ্রুবক 8 টাকে বামে নিয়ে যাব তাহলে ভিতরে থাকবে কি বলতো t তো t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে आंसर কত আসবে 1 তাহলে 8 * 1 মানে কত 8 সো 8 * 1 মানে 8 একবারে করতে পারতে হবে প্লাস এবার দেখো 15t স্কয়ার এখানে খেয়াল করবা 15 হচ্ছে ধ্রুবক পদ t স্কয়ার হচ্ছে চলক সো 15 কে আমরা বামে নিয়ে আসব দেখো 15 কে বামে নিয়ে আসলাম ভিতরে আছে কি t স্কয়ার সো t স্কয়ার তো 2 পাওয়ার 2 টাকে নিচে নামাই দিলাম আমরা তাহলে t এর পাওয়ার কত হচ্ছে 1 কমে যাবে কত হবে t এর পাওয়ার 1 তাহলে 15 দুগুণ কত 30t হবে সো দেখো একবারে করে ফেললাম এটা হচ্ছে আমার ত্বরণ ইকুয়েশন এটা একবারে করতে পারতে হবে বুঝছো বুঝতে পারছো আচ্ছা নিয়মটা আমি দেখাই দিছি তোমাদের একটু আগে কোন ঝামেলা আছে দেখো তো এইটার মধ্যে কোনো না পিছনে ভালো করে বুঝছো আচ্ছা এবার তো অঙ্ক শেষ কিভাবে অঙ্ক শেষ বলো তো দেখে দিলাম 2 নম্বর ইকুয়েশন বলো এরপরে কি করতে হবে দেখো তো বলছে 3 সেকেন্ড পর বেগ আর ত্বরণ বের করো সো আমাকে বলছে 3 সেকেন্ড পর তো 3 সেকেন্ড পর বেগ বের করতে বলছে আর কি বের করতে বলছে বলতো ত্বরণটা খুব সিম্পল ব্যাপার সরি খুব সিম্পল ব্যাপার সো আমরা 3 সেকেন্ড পর বেগ আর ত্বরণ বের করব মানে যে t এর জায়গায় এখানে আমরা 3 সেকেন্ড লিখব এখানে আমরা 3 সেকেন্ড লিখে ত্বরণ বের করব সিম্পল ব্যাপার তুমি কি করবা দেখো এই যে এই t এর জায়গায় তুমি 3 সেকেন্ড লিখবা তো এই t এর জায়গায় 3 সেকেন্ড বসালে তুমি 3 সেকেন্ড পর ত্বরণ পেয়ে যাবা আবার এই t এর জায়গায় তুমি হচ্ছে এই যে 3 স্কয়ার তো এই 3 এর জায়গায় তুমি 3 আর t স্কয়ার 3 স্কয়ার বসাবা তো কি পেয়ে যাবা বেগ পেয়ে যাবে এটা হচ্ছে आंसर বুঝতে পারছো ভালো করে বুঝতে পারছো এই ব্যাপারটা আশা করি এই ম্যাথটা আমরা ভালো করে বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা সো এই ম্যাথগুলো করলে আসলে ডিফারেন্সিয়েশনের যে ম্যাথগুলো আছে ক্যালকুলাসের এগুলো একদম মোটামুটি ক্লিয়ার হবে আচ্ছা
সেবার আমরা একটু সামনের দিকে আগাই, চলো দেখো পরের ম্যাথ লেখো। 100 মিটার পার সেকেন্ড বেগে, পরের ম্যাথ লেখো 100 মিটার পার সেকেন্ড বেগে 100 মিটার পার সেকেন্ড বেগে চলমান 100 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি বুলেট 1 মিটার পুরু বালির স্তূপ ভেদ করে বেরিয়ে যাওয়ার সময়, এটা আমি সহজ ম্যাথ বাট পরীক্ষায় আসে তো তাই দেখা দিচ্ছে। বেরিয়ে যাওয়ার সময় হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। সো প্রশ্ন হচ্ছে তোমার বুলেটটি সম্পূর্ণ থামাতে কত মিটার পুরু, কতটুকু বালুর স্তূপ দরকার, না সেই হচ্ছে আমাদের প্রশ্ন। তো চলো আমরা সলভ করে ফেলি, চলো আমরা ম্যাথটা সলভ করে ফেলি। আচ্ছা সো দেখি আমরা ম্যাথগুলো আমরা কিভাবে করব, খুবই দ্রুত সলভ করে ফেলবো, এগুলো তোমরা 9 10 এ পড়ছো। জাস্ট হচ্ছে আমরা যেহেতু এই ম্যাথগুলো আসে পরীক্ষায় আসে তাই করে দেওয়া। না সো একটা বালুর স্তূপ আমরা আঁকবো যেখানে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট হিট করছে যার পুরুত্ব 1 মিটার, বুঝছো? আচ্ছা দেখো সো আমাদের হচ্ছে একটা বালুর স্তূপ আঁকি আমরা, এই যেটা মনে করো বালুর স্তূপ। সো বালুর স্তূপের পুরুত্ব হচ্ছে 1 মিটার, মানে হচ্ছে এখান থেকে এইটুকু আমার কত মিটার বলো তো? 1 মিটার। আচ্ছা ওকে, সো এখান থেকে একটা বুলেট হচ্ছে নিক্ষেপ করা হয়েছিল, এখান থেকে একটা বুলেট বুলেট এটা আমি আঁকলাম। সো বুলেটের আদিবেগ দেওয়া আছে কোশ্চেন, আদিবেগ। সো বুলেটের আদিবেগ দেওয়া আছে কত বলতো? 100 মিটার পার সেকেন্ড ইউ। সো আদিবেগকে আমরা ইউ তে প্রকাশ করলাম, ইউ হচ্ছে আমার 100 মিটার পার সেকেন্ড। আচ্ছা সো দেখো সো 100 মিটার পার সেকেন্ড। সো এই তোমার হচ্ছে এই বুলেটটা আঘাত করতেছে 100 মিটার পার সেকেন্ড বেগে। দেন যখন সে পুরো বালুর মানে 1 মিটার পুরুত্ব বালুর স্তূপ ক্রস করবে, যখন সে 1 মিটার পুরুত্ব বালুর স্তূপ ক্রস করে ফেললো মনে করো, ক্রস করে ফেলার পর এখান থেকে ধরো হচ্ছে বুলেটটা বের হচ্ছে, সেখান থেকে বুলেটটা বের হচ্ছে কতটুকু বেগে বলতো? কতটুকু বেগে বের হচ্ছে বলতো? লেখা আছে 40 মিটার পার সেকেন্ড বেগে বের হচ্ছে, দেখছো? আচ্ছা সেখান থেকে আমার 1 মিটার পুরুত্বের বালুর স্তূপ ভেদ করার পর এখান থেকে হচ্ছে আমার বেগটা, এই পয়েন্টে বেগ ভি। সো বেগ আমি ধরলাম, খেয়াল করো বেগ আমি ধরলাম হচ্ছে 40। সো 40 মিটার পার সেকেন্ড বেগে আর কি সেখান থেকে বের হচ্ছে, বুঝছো? V1 ধরলাম, V1। আচ্ছা ওকে, সো এখানে তার আদিবেগ 100, তাহলে এই বুলেটটা 1 মিটার পুরু বালুর স্তূপ ভেদ করার পর 1 মিটার পুরুত্ব বালুর স্তূপ ভেদ করার পর এখানে তার শেষ বেগ কত? 40, ঠিক আছে? আচ্ছা ওকে, চলো আমরা এখান থেকে তার এখানে কিন্তু তার মন্দন হয়েছে। মন্দন কিভাবে বুঝলাম মন্দন হয়েছে? কারণ আগে বেগ ছিল 100, এখন বেগ কমে গেছে। সো বেগ কমে যাওয়া মানে কি হচ্ছে বলতো? মন্দন হয়েছে। তো বালুর স্তূপের ভিতরে বাধা দেওয়ার একটা বল এখানে কাজ করছে, অর্থাৎ যখন আমার বুলেটটা বালুর স্তূপের ভিতরে প্রবেশ করছে তখন এই বালুর স্তূপটা হচ্ছে বা ভিতরের বালুর যে ম্যাটেরিয়াল সে হচ্ছে তার উপরেই বুলেটের উপর বাধা দানকারী বল প্রয়োগ করছে, যার কারণে বেগটা কি হয়ে গেছে বলতো? কমে গেছে। আর এই বাধা দানকারী বল প্রয়োগ হয়েছে বলে এখানে মন্দনটা ক্রিয়েট হয়েছে। সো মন্দনকে আমি ধরলাম হচ্ছে স্মল এ মন্দন, আমি ধরলাম এই জায়গার মধ্যে স্মল এ মন্দন ক্রিয়েট হয়েছে। সো দেখো আমরা হচ্ছে একটু যদি লিখতে চাই, আমরা সূত্র জানতে চাই মন্দন যদি হয় তাহলে হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস হবে মাইনাস 2as হবে, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as হবে। মাইনাস কেন? কারণ মন্দন তাই, সূত্রের মধ্যে মাইনাস কেন হলো? কারণ হচ্ছে মন্দন তাই। আচ্ছা ওকে, মন্দন হলে সূত্রের মধ্যে মাইনাস হয়। আচ্ছা ওকে, তো এখান থেকে আমরা বের করব আসলে কার মান? এর মান বের করব, a। সো a এর মান যদি বের করতে চাই 2as বামে u স্কয়ার মানে v স্কয়ার, তাহলে a সমান এবার লিখে a সমান আসবে হচ্ছে, খেয়াল করবা u স্কয়ার মাইনাস v স্কয়ার ডিভাইড বাই কি বলতো? 2 অফ s। মানগুলো বসে দাও।
সেখান থেকে আমরা a বের করতে পারবো মন্দন কতটুকু মন্দন এখানে আছে সো v u স্কয়ার মানে আদি বেগের স্কয়ার আদি বেগ হচ্ছে 100 সো 100 স্কয়ার মাইনাস v স্কয়ার v মানে এখানে যে 1 মিটার দূরত্ব ক্রস করার পর শেষ বেগটা হচ্ছে আমার 40 স্কয়ার আচ্ছা ওকে 2 ইনটু s s কত s হচ্ছে আমার এখান থেকে এইটুকু 1 মিটার সো এখান থেকে এইটুকু হচ্ছে আমার s হচ্ছে কত s হচ্ছে আমার 1 মিটার দেখো 1 মিটার কত আসে দেখো তো মন্দনটা 4200 সো যখন আমার বুলেটটা বালুর স্তূপের মধ্যে প্রবেশ করে তখন বালুর স্তূপ বুলেটের উপর একটা বাধা দানকারী বল প্রয়োগ করে এই বাধা বলের জন্য আসলে মন্দনটা কেটে বলো আর বলো 4200 সো 4200 এত মিটার পার সেকেন্ড স্কয়ার এটা কিন্তু প্রথম অংশের জন্য এইটুকু আচ্ছা এখন আমাকে বলছে এই জায়গায় তুমি আর কতটুকু বালুর স্তূপ যুক্ত করবা যাতে করে এই বুলেটটার শেষ বেগ 0 হয়ে যায় আমি ধরলাম এই জায়গার মধ্যে একটা নতুন বালুর স্তূপ যুক্ত করলাম এটা নতুন বালুর স্তূপ সেই নতুন বালুর স্তূপের পুরুত্বকে ধরলাম x এই নতুন বালুর স্তূপের পুরুত্বকে ধরলাম x কেন আমরা এই নতুন বালুর স্তূপ এখানের মধ্যে আঁকলাম যাতে করে এই বুলেটটা এখান থেকে এইটুকু দূরত্ব ক্রস করার পর এই বুলেটের যেন শেষ বেগটা কত হয়ে যায় বলো তো 0 হয়ে যায় যেন এই বুলেটটা এই দেখো শেষ বেগ 0 হয়ে যায় এই দেখো সো থামাতে দেখো এই বুলেটটিকে সম্পূর্ণ থামাতে বলছে থামাতে মানে কি শেষ বেগ 0 করতে হবে থামাতে মানে কি শেষ বেগ 0 করতে হবে এটা খেয়াল করে দেখো মনোযোগ দাও যে এখান থেকে বুলেটটা আমি ধরলাম এই x পরিমাণ দূরত্ব ক্রস করার পর এই জায়গায় বুলেটটা থেমে গেছে স্টপ হয়ে গেছে মানে এই জায়গায় বুলেটের শেষ বেগ কত বলো তো 0 মিটার পার সেকেন্ড 0 হয়ে গেছে 0 আচ্ছা ওকে ফলে এটুকু ভালো করে বুঝছো এটুকু আচ্ছা আর সেম ম্যাটেরিয়ালের বালুর পুরুত্ব যুক্ত করতে হবে তা নাহলে কিন্তু মন্দন চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছো মন্দনটাকে সেম রাখতে হবে পুরো রাস্তা জুড়ে প্রথম অংশ মন্দন যা পরের অংশ মন্দনটা সেম রাখতে হবে দ্যাট ইজ ওয়াই সেম ম্যাটেরিয়ালের বালুর পুরুত্ব এই জায়গার মধ্যে রাখতে হবে বুঝছো ম্যাটেরিয়াল চেঞ্জ করা যাবে না আচ্ছা ওকে সো এখন দেখো তাহলে আমি ধরে নিলাম যে সুষম মন্দন মানে এই বালুর মধ্যে যে পরিমাণ মন্দন এই বালুর মধ্যে ধরলাম সেম পরিমাণ মন্দন সুষম মন্দন দ্যাট ইজ ওয়াই মন্দনটাকে আমরা সেমই রাখার চেষ্টা করছি আচ্ছা ওকে দেখো এবার আমরা দ্বিতীয় অংশে গতিবিদ্যার ফর্মুলা অ্যাপ্লাই করব এবার তুমি পারবা আসলে দেখাই দিচ্ছি সূত্র হচ্ছে খেয়াল করবা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মন্দন যেহেতু মাইনাস কত 2as s এর জায়গায় সরণ কত দ্বিতীয় অংশের জন্য সরণটা কত বলতো x বুঝছো দ্বিতীয় অংশের জন্য আমি আসলে এই যে এই বিন্দু আর এই বিন্দু নিয়ে কথা বলছি বুঝতে পারছো আর কিছুই না এই দুই বিন্দু নিয়ে কথা বলছি এই দুই বিন্দু নিয়ে কথা বলছি v মানে শেষ বেগ শেষ আচ্ছা এখানে আমি x লিখি আগে ওকে সো সরণটা হচ্ছে আমরা x লিখলাম v মানে হচ্ছে শেষ বেগ সো বলো তো শেষ বেগটা কত শেষ বেগটা হচ্ছে 0 শেষ বেগটা 0 তো 0 স্কয়ার মানে 0 স্কয়ার ইকুয়াল টু u মানে আদি বেগ আদি বেগ মানে যে এই বিন্দুর বেগটা আমি এই দুই পয়েন্ট নিয়ে কথা বলছি সো শেষ বেগটা হচ্ছে 0 আর আদি বেগটা হচ্ছে মানে এই পয়েন্টের বেগটা এই পয়েন্টের বেগটা কত 40 সো 40 এর স্কয়ার মাইনাস 2 ইনটু a তুমি কষ্ট করে বের করছো a তুমি এখান থেকে কষ্ট করে বের করছো 42 4200 4200 ইনটু কি বলতো x এখান থেকে x বের করবা পারবা তাহলে x ইকুয়াল টু আমি যদি তাও লিখতে চাই x ইকুয়াল টু আসবে কি আসবে দেখো তো 40 এর স্কয়ার উপরে আর নিচে আমার কি বলতো 2 ইনটু 4200 তাহলে বলতো এখান থেকে x এর মানটা কত আসে 0.19 আচ্ছা সেই হচ্ছে মিটার তাহলে এতটুকু তুমি যদি পুরুত্বের নতুন একটা বালুর স্তূপ তুমি যদি রাখো তাহলে কি হবে এই বুলেটটা এই x পরিমাণ দূরত্ব অতিবাহিত করার পর এখানে গিয়ে বুলেটের বেগ কত হয়ে যাবে 0 হয়ে যাবে এই হচ্ছে আমাদের ম্যাথ প্রবলেমটা দেখো সবাই কি এটা বুঝতে পারছো না একদমই ইজি ম্যাথ একটু ভালো একটা ম্যাথ করি স্যার এই প্রশ্নের যে आंसर 1.19 হবে না কোন প্রশ্ন এই যে ক্লাসে হ্যাঁ এই যে আমাদের কতটুকু পুরো যে आंसर হচ্ছে তোমার কত 1 না এখানে তোমার টোটাল চাই নাই যে বলছে থামাতে কতটুকু পুরো বালুর স্তূপ দরকার আমার ওই কতটুকু এক্সট্রা যে তুমি পুরো বালুর স্তূপ দরকার বের করছো ওইটুকু আসলে आंसर বুঝছো সেই হচ্ছে হ্যাঁ সম্পূর্ণ থামাতে কতটুকু পুরো ভালো এটা আসলে কি তুমি এই মানে মেইনলি হচ্ছে চাও হইছে যে দাও বলতে সম্পূর্ণ থামাতে কতটুকু পড়তে পারো এই x টি আসলে অ্যান্সার হচ্ছে x বুঝতে পারছো কারণ কতটুকু x টা তুমি বালুর পুরুত্ব অ্যাড করছো ওইটুকু পুরুত্বের জন্য থেমে গেছে আর কি বুঝতে পারছো ব্যাপারটা তুমি লাস্টে বলতে পারো যে টোটাল বালুর স্তূপের পুরুত্ব হচ্ছে 1 + x বলতে পারো সমস্যা নেই মেইনলি আসলে ম্যাথটা করতে পারলেই হইছে ঠিক আছে আচ্ছা ওকে ভালো করে বুঝতে পারছো প্রসেসটা ভালো করে বুঝছো প্রসেসটা আচ্ছা ঠিক আছে আর হচ্ছে মনে রাখবে আমি আবারো বলতেছি যে এখানে তুমি যদি যোগ করেও করো খুব একটা সমস্যা নাই ঝামেলা হবে না আচ্ছা ওকে এবার লিখবা হচ্ছে পরের ম্যাথ লেখো এবার একটি বাস স্থির অবস্থা হতে মনে না একটি বাস স্থির অবস্থা হতে
বাস স্থির অবস্থা হতে লিখবা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে চলতে শুরু করে তারপর লিখবা দেখাও যে 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে সক্ষম কোন ব্যক্তি বাস হতে 25 মিটারের বেশি পিছনে থাকলে সে বাসটিকে ধরতে পারবে না নাও এটা হচ্ছে আমাদের, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন, ঠিক আছে? নাও আমরা সলভ করবো এটা। চলো সলিউশনে যাই। একটা বাস আছে এবং ওই বাসটা হচ্ছে ত্বরণ নিয়ে চলছে এবং সেই বাসকে ধরার জন্য একজন মানুষ দৌড়াচ্ছে। আমি সিনারিওটা একটু আঁকাই দিচ্ছি, হ্যাঁ, মন দিয়ে শুনবা। সো এই হচ্ছে আমাদের একটা বাস, একটু আঁকলাম আমরা, খেয়াল করো, এই যে বাস। সো এটা হচ্ছে বাসের এই পয়েন্টটা আমি ধরলাম এ পয়েন্ট, এই হচ্ছে বাসের আদি অবস্থা। আচ্ছা খেয়াল করো, বাসটা কিন্তু বলছে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করছে, তাহলে বলো তো বাসের আদিবেগ কত? 0। তো বাসের আদিবেগটা হচ্ছে আমার, খেয়াল করবা, আদিবেগটা হচ্ছে আমাদের 0, কারণ বাসটা স্থির অবস্থা থেকে যাত্রা করা শুরু করছে, বুঝছো? আচ্ছা, এবং বাসটা কিন্তু ত্বরণ নিয়ে যাচ্ছে, কোশ্চেনে বলা আছে সমত্বরণ নিয়ে, বুঝছো? সো বাসটা কিন্তু আমার ত্বরণ নিয়ে মুভ করছে, বা আমরা বলতে পারি হচ্ছে বাসটা সমত্বরণে, যে এ সমত্বরণে মুভ করছে, এবং ত্বরণের মানটাও দেওয়া আছে, দেখো তো ত্বরণের মান দেওয়া আছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে এটা হচ্ছে আমার ত্বরণের মানটা। তো ত্বরণের মানটা আমার দেওয়া আছে, খেয়াল করবা, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে আমার বাসের ত্বরণ। আচ্ছা ওকে, এবার এই বাস থেকে আমি ধরে নিলাম যে এই বাস থেকে x পরিমাণ পিছনে একজন মানুষ আছে, বাস থেকে। সো বাস থেকে আমি ধরে নিলাম যে x পরিমাণ পিছনে, এই দেখো, সো x পরিমাণ পিছনে, দেখো যে x পরিমাণ পিছনে ধরে নিছি, x পরিমাণ পিছনে একজন মানুষ দাঁড়ায় আছে, এরকম মানুষ আছে আর কি, দাঁড়ায় নাই, মানুষ আছে, যে মানুষটা আসলে তোমার ওই বাসকে ধরার জন্য দৌড়াচ্ছে। আচ্ছা আমি ধরলাম এই পয়েন্ট, ধরলাম হচ্ছে বি পয়েন্ট, বি। আচ্ছা ওকে, এবং ব্যাপারটা হচ্ছে এই মানুষ ইনিশিয়ালি, কিন্তু শুরুতে একদম আদি অবস্থায় মানুষ এখানে ছিল, যেটা কিনা বাস থেকে কতটুকু পিছনে বলো তো? x পরিমাণ দূরত্ব পিছনে। আচ্ছা ওকে, মানুষটা কিন্তু এই বাসকে ধরার জন্য সমবেগে দৌড়াচ্ছে মানুষ। তো খেয়াল করবা, এই মানুষ কিন্তু আমার সমবেগে, খেয়াল করো কোশ্চেনে বলা আছে v সমবেগে দৌড়াচ্ছে, সমবেগে, এবং মানুষের সমবেগের মানটা কিন্তু দেওয়া আছে কোশ্চেনে। সমবেগের মানটা দেওয়া আছে কত বলতো? সমবেগের মান দেখো যে 10 মিটার পার সেকেন্ড সমবেগে মানুষ দৌড়াচ্ছে, যে লোকটা দৌড়াতে সক্ষম, ঠিক আছে? তো দেখো সমবেগের মানটা আমার দেওয়া আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো 10 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে মানুষটা দৌড়াতে সক্ষম। কি হবে দেখো বলি, বাসটা আমি ধরলাম কিছু পরিমাণ দূরত্ব সে অতিক্রম করছে, ধরে নিলাম, হ্যাঁ। সো ধরলাম হচ্ছে বাসটা, একটু খেয়াল করে দেখো, এই বাস এখান থেকে তোমার কিছু পরিমাণ দূরত্ব সে অতিক্রম করছে, বাস। সো বাস দূরত্ব অতিক্রম করে ধরো বাসটা এখানে আসছে, তখন বাসকে লোকটা ধরে ফেলছে মনে করো, তখন এই যে বাস মনে করো এই যে এইটুকু দূরত্ব অতিক্রম করছে, সেইটুকু দূরত্ব বাস, ঠিক আছে, বাস এইটুকু দূরত্ব অতিক্রম করছে। সো যখন বাস হচ্ছে আমার এইটুকু দূরত্ব অতিক্রম করছে, তখন এই যে মানুষটা বাসকে ধরে ফেলছে। সো বাস ধরে এখানে আসছে, যে পয়েন্টে আসছে, ধরলাম এটা হচ্ছে সি পয়েন্ট, বুঝছো, সি। তখন দেখা গেছে লোকটাও হচ্ছে এই বি থেকে দৌড়ায় গিয়ে সমবেগে, হ্যাঁ, লোকটা কিন্তু সমবেগে দৌড়াচ্ছে, বি থেকে লোকটা দৌড়ায় গিয়ে সি পয়েন্টে পৌঁছে গেছে লোকটা। তো লোকটা হচ্ছে বি থেকে দৌড়ায় গিয়ে সি পয়েন্টে, মনে করো লোকটা পৌঁছে গেছে, ফর এক্সাম্পল কোনো না কোনো ভাবে এখানে পৌঁছে গেছে লোকটা, বুঝতে পারছো? আচ্ছা ওকে, সো এই হচ্ছে আমাদের ফ্যাক্ট। আমি ধরলাম যে বাসটা কতটুকু সামনে আগেছে, বাসটা দেখো, এটা মনোযোগ দাও। আমি ধরলাম বাসটা হচ্ছে এই যে
এখান থেকে এইটুকু পরিমাণ বাসটা সামনে গেছে, এইটুকু পরিমাণ। তো দেখো বাসটা কিন্তু এইটুকু পরিমাণ সামনে গেছে যখন তোমার বাস মানে বাসকে লোকটা ধরে ফেলছে। আমি ধরলাম হচ্ছে বাসের সামনে আগানোর পরিমাণ বা বাসের যে সরণটুকু বা বাসের অতিক্রম দূরত্বকে ধরলাম, খেয়াল করবা এস। আমি ধরলাম বাসটা এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তখন এই লোকটা এখান থেকে বি পয়েন্ট থেকে দৌড়ায় গিয়ে কোথায় চলে গেছে বলতো, সি তে, যার ফলে বাসকে এসে ধরতে পারছে। সি পয়েন্টে হচ্ছে বাস এবং লোকটা মিলিত হয়েছে। আচ্ছা মনে রাখবা, মিলিত হওয়ার শর্ত হচ্ছে দুইজনের টাইমের মানটা কি হবে, সেম হবে। অর্থাৎ বাসটা এখান থেকে যে এ থেকে বাসটার সি তে পৌঁছাতে সময় যদি টি সময় লাগে, টি পরিমাণ সময় লাগে বাসটারও, বাস যদি টি সময় লাগে, তাহলে লোকটারও কিন্তু বি থেকে সি তে পৌঁছাতে একই টি সময় লাগতে হবে। তাহলে কিন্তু লোকটা বাসটাকে ধরতে পারবে। আমি আবারও বলতেছি লাস্ট টাইম, দেখো বাসটার এ থেকে সি তে পৌঁছাতে যে পরিমাণ টাইম লাগবে, ধরলাম টি পরিমাণ টাইম লাগবে, লোকটারও কিন্তু বি থেকে ওই একই টি সময়ের মধ্যে গিয়ে সি থেকে পৌঁছাতে হবে। তাহলে লোক বাসকে ধরতে পারবে, আদারওয়াইজ পারবে না। ঠিক আছে, টাইমের মানটা সেম হবে। তো লোকটার বি থেকে সি তে পৌঁছাতে একই পরিমাণ সময় টি সময় লাগতে হবে। তো চলো আমরা ইকুয়েশন লিখতে চাই। তো ফার্স্টে হচ্ছে আমরা কি করব, লোকের জন্য বাসের জন্য ইকুয়েশন লিখি। চলো বাসের জন্য, চলো প্রথমে আমরা বাসের জন্য ইকুয়েশন লেখার চেষ্টা করি। বাসের জন্য, বাস যেহেতু ত্বরণ নিয়ে চলছে, তো ত্বরণের ক্ষেত্রে সূত্র কি, s = ut + ½ at স্কয়ার। আচ্ছা সূত্র হচ্ছে, খেয়াল করবা, s = ut + ½ at স্কয়ার বাসের জন্য, যেহেতু সে ত্বরণ নিয়ে চলছে। আচ্ছা ত্বরণে চলে সূত্র হচ্ছে এটা, s = ut + ½ at স্কয়ার। তো বাসের আদি বেগ 0, আদি বেগ 0 হলে এই পার্টটা বাদ হয়ে যাবে, এই পার্টটা, কারণ আদি বেগ 0, u এর মানটা 0 তাই। আচ্ছা সো u এর মানটা 0 বলে এই পার্টটা বাদ দিয়ে দিছি, থাকবে হচ্ছে s = খেয়াল করো, s = u এর মানটা 0 বলে কিন্তু এই পার্টটা বাদ, u 0, 0 t মানে তো 0, হাফ তো হাফ, a মানে হচ্ছে ত্বরণ। তো ত্বরণের মানটা আমার দেওয়া ছিল, ত্বরণের মান দেওয়া আছে 2, সো 2 সাথে আমার কি, সাথে হচ্ছে আমার t স্কয়ার। ঝামেলা আছে দেখো তো না। তো ত্বরণের মানটা 2 দেওয়া আছে, 2 লিখে দিচ্ছি। এখান থেকে আমরা s = পাবো কি বলতো, t স্কয়ার। সো s = পাবো আমার কি বলতো, t স্কয়ার। দিয়ে দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ, পরে কাজে লাগবে। বলো বাসের জন্য কাহিনী বুঝছো? আচ্ছা এবার আমরা মানুষের জন্য একটু কাহিনী লিখবো, বা মানুষের জন্য ইকুয়েশন লিখবো। দেখো মানুষের জন্য, আচ্ছা মানুষটা কিভাবে দৌড়াচ্ছে বলতো, সমবেগে। সমবেগের সূত্র কি, দূরত্ব সমান বেগ গুণ সময়। আচ্ছা বলতে পারবা মানুষের অতিক্রান্ত দূরত্বটা কত বলতো, মানুষের x + s না, কারণ মানুষ কিন্তু এখান থেকে দৌড়ায় গিয়ে এই পর্যন্ত গেছে। সো মানুষ যেহেতু এখান থেকে দৌড়ায় গিয়ে মানুষটা এই পর্যন্ত গেছে, সো মানুষ কিন্তু x + s দূরত্ব অতিক্রম করছে। দেখো মানুষ কিন্তু এখান থেকে দৌড়ায় গিয়ে এখানে গেছে, সো x + s দূরত্ব মানুষ অতিক্রম করছে। ঠিক আছে, আচ্ছা সো মানুষের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s + x। ওকে, দূরত্ব সমান বেগ গুণ সময়, বেগ গুণ সময়। সো বেগ, সমবেগের সূত্র, দূরত্ব সমান বেগ গুণ সময়। বেগের মানটা কত, 10। সো বেগের মানটা 10, আর সময় কিন্তু t সময় লাগবে, একই সময়। মানুষটার এখান থেকে এখানে পৌঁছতে একই t সময় লাগতে হবে। সো দেখো দূরত্ব সমান বেগ গুণ কি বলতো, সময়। ঠিক আছে, দূরত্ব হচ্ছে s + x, x + s হবে টোটাল দূরত্বটা মানুষের। আচ্ছা তাহলে x + x বা s + x লিখলাম আমরা। সেখান থেকে s এর জায়গায় লিখতে পারবো কি বলতো, t স্কয়ার। দেখো এই যে s = কি বলতো, t স্কয়ার লেখা দাও। তো s = আমার t স্কয়ার। আচ্ছা ওকে, ভালো কথা। আর +x = কত, 10t। তাহলে এখান থেকে আমরা কি করি, s এর জায়গায় t স্কয়ার লিখছি, এখান থেকে আমরা t এর একটা ইকুয়েশন পাবো, দ্বিঘাত সমীকরণ। t স্কয়ার - 10t + x = কত, হচ্ছে 0। ওকে, সো এই হচ্ছে আমাদের, খেয়াল করবে একটা ইকুয়েশন। বলো এইটুকু ভালো করে বুঝতে পারছো? তো ঝামেলা আছে না বলতো, এইটুকু ভালো করে বুঝতে পারছি? আশা করি এইটুকু কিন্তু আমরা ভালো করে বুঝতে পারছি, এইটুকের মধ্যে কোনো ঝামেলা থাকার কথা না। আশা করি এইটুকু আমরা ভালো করে বুঝতে পারছি। লেখো কষ্ট করে, যা যা বললাম একটু কষ্ট করে একবার দেখে নাও। আচ্ছা এবার আমরা এই দ্বিঘাত সমীকরণটা সলভ করব। তোমরা কি জানো দ্বিঘাত সমীকরণ সলভ করার সূত্র তোমরা 9 এ পড়ছিলা, যে ax² + bx + c = 0। এইটা যদি হয় কোন ইকুয়েশনটা, তখন তুমি হচ্ছে x এর মান বের করতে পারতে কিভাবে বলতো, -b ± √b² - 4ac / 2a। বুঝছো, যেখানে a মানে ছিল হচ্ছে x² এর সহগ, আর b মানে ছিল কি বলতো, x এর সহগ, আর c মানে কি বলতো, ধ্রুবক পদ। বুঝতে পারছো? সো এখানে একটু খেয়াল করবে, এখানে আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা বলতো এখানে আমার t² এর সহগ কত, t² এর সহগ বলতো 1। দেখো t² এর সহগ হচ্ছে আমার 1, t² এর সহগ মানে a স্কয়ার চলো x², তো x² মানে t² এর কি, t² এর সহগ হচ্ছে আমার 1, তাহলে স্মল এর মানটা হচ্ছে 1, স্মল এর মানটা কত আমার 1। আচ্ছা বলতো এখানে t এর সহগ কত বলতো, -10, তাহলে বুঝবা b এর মানটা কত বলতো, -10। আর এখানে ধ্রুবক পদ হিসেবে কাজ করছে কি বলতো, x। সো ধ্রুবক পদ c হিসেবে কাজ করছে কি বলতো, x। এবার আমরা হচ্ছে
আগে যেমন আমরা ওই যে দ্বিঘাত সমীকরণের x এর মানটা বের করতাম, এখন আমার কত দ্বিঘাত সমীকরণ মানে কার পাওয়ার 2 বলো তো, t এর পাওয়ার 2, তাহলে কার মান বের করতে পারবো, t এর মান বের করতে পারবো। লিখে নাও, সো লিখে নাও। সো t এর মানটা হচ্ছে t সমান সমান, আগে শুধু লিখে, হ্যাঁ, t সমান সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ca বা 4ac ডিভাইড বাই কি বল, ডিভাইড বাই হচ্ছে আমার 2a। দেখো ঝামেলা আছে দেখো তো না, মানগুলো বসে দাও। সো t সমান সমান কথা বলো না, t সমান সমান হচ্ছে -b, সো -b, সো b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে আমার -10, এই যে b এর ভ্যালু হচ্ছে -10, দেখছো? সো b এর ভ্যালু -10 বসে দাও। সো -10 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, সো b স্কয়ার মানে হচ্ছে তোমার -10 এর হোল স্কয়ার, সো -10 এর হোল স্কয়ার মাইনাস 4ac, a মানে হচ্ছে স্কয়ারের যে সহগ মানে 1, আচ্ছা c কত, c হচ্ছে x, আচ্ছা c হচ্ছে x আর নিচে 2 ইনটু a, c এর মানটা কত, a এর মানটা হচ্ছে আমাদের 1। আচ্ছা বলো একটু ভালো করে বুঝতে পারছো, সমস্যা আছে না? একটু ভালো করে বুঝছো না? তো এখান থেকে যদি একটু আগাই, আগানোর দরকার ছিল না, উপরে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 10 প্লাস মাইনাস, যদি আগানোর তো দরকার ছিল না তাও আগে দিচ্ছি। 10 স্কয়ার মানে 100 মাইনাস 10 স্কয়ার মানে 100 মাইনাস কত 4x ডিভাইড বাই কত 2, ঠিক আছে না? আচ্ছা t মানে কি সময় না, t মানে আমার কি বলতো সময়। আচ্ছা বলো সময়ের মান কি কখনো নেগেটিভ হয় বলতো? না, অবশ্যই না। আমি যদি সময়ের একটা বাস্তব মান চাই, অবশ্যই আমাকে রুটের মধ্যে একটা ধনাত্মক সংখ্যা থাকতে হবে। রুটের মধ্যে তোমার হচ্ছে 0 থাকলেও সমস্যা নেই, আবার রুটের মধ্যে পজিটিভ নাম্বার থাকলেও সমস্যা নেই, কিন্তু বলো রুটের মধ্যে কি নেগেটিভ নাম্বার থাকতে পারবে বলো তো? না। যদি আমার রুটের মধ্যে নেগেটিভ নাম্বার চলে আসে তাহলে সেটা হয়ে যাবে কাল্পনিক সংখ্যা, আর কাল্পনিক সময়ের মান কি কাল্পনিক হতে পারে বলো তো? না। তাহলে আমি আবারও বলি, তুমি যদি সময়ের একটা রিয়েল ভ্যালু পেতে চাও, যদি সময়ের রিয়েল ভ্যালু পেতে চাও তাহলে অবশ্যই রুটের মধ্যে যেটা আছে এই টার্মটা হতে হবে তোমার 0 অথবা ধনাত্মক সংখ্যা। রুটের মধ্যে যেটা আছে যে টার্মটা, এটা হতে হবে 0 অথবা কি বলতো ধনাত্মক সংখ্যা। তাহলে দেখো রুটের মধ্যে আছে তোমার 100 মাইনাস 4x, তো রুটের মধ্যে আছে খেয়াল করবা 100 মাইনাস হচ্ছে 4x, তো এই যে মানটা রুটের মধ্যে যে মানটা আছে এই মানটা 0 হতে পারবে, সমস্যা নেই, আবার 0 থেকে বড় সংখ্যা হতে পারবে, মানে ধনাত্মক সংখ্যা হতে পারবে, কিন্তু ঋণাত্মক হতে পারবে না। সংখ্যা তো মোটামুটি 3 প্রকার, মাইনাস, প্লাস আর 0 মনে করো ফর এক্সাম্পল। সো এই সংখ্যাটা রুটের মধ্যে এই সংখ্যাটা প্লাস হতে পারবে, সমস্যা নেই, আবার 0 হতে পারবে, সমস্যা নেই, কিন্তু মাইনাস হতে পারবে না, ঠিক আছে? সো দেখো রুটের মধ্যে এই টার্মটা কিন্তু তোমার হচ্ছে, তোমার খেয়াল করবে রুটের মধ্যে এই টার্মটা হচ্ছে তোমার 0 থেকে বড় অথবা দেখো 0 থেকে বড় অথবা 0 থেকে তোমার সমান হতে পারবে, সমস্যা নেই। তো 0 সমান হতে পারবে অথবা 0 থেকে কি বলতে এই সংখ্যাটাকে বড় হতে হবে, বড়। তো এই সংখ্যাটাকে 0 থেকে কিন্তু বড় হতে হবে, বড়, ঠিক আছে? বড়, ছোট হতে পারবে না, 0 থেকে ছোট হতে পারবে না, ঋণাত্মক সংখ্যা হতে পারবে না, ঠিক আছে? তাহলে খেয়াল করে এখান থেকে হইতে পারছে। তো খেয়াল করবা এখান থেকে হচ্ছে আমার 100 তোমার হচ্ছে গ্রেটার ইকুয়াল টু হচ্ছে 4x। তাহলে এখান থেকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারবো 4x লেস অর ইকুয়াল টু 100, তারপর তো x এর মানটা আসবে কত, লেস অর ইকুয়াল টু 100/4, কত আসবে 4/25 না? x এর মানটা হচ্ছে লেস অর ইকুয়াল টু কত আমার বলো তো 25 মিটার। মানে কি দিদি বলছে দেখো 25 মিটারের বেশি পিছনে থাকলে সে বাসটিকে ধরতে পারবে না, মানে কি দেখো x এর মানটা কিন্তু 25 মিটারের, খেয়াল করে দেখবা x এর মানটা কিন্তু যেখানে দেখো কি বলতেছে এখানে x এর মানটা 25 এর সমানও হতে পারবে, দেখো সমানও হতে পারবে, আর 25 থেকে কি বলতো ছোট হতে পারবে, বুঝছো? মানে 24 হতে পারবে, 23 হতে পারবে, সমস্যা নেই। x এর মানটা 22 হতে পারবে, 20 হতে পারবে, কিন্তু x এর মান কি 26 হতে পারবে? 26 না। তাহলে বলো x এর মান হাইয়েস্ট কত হতে পারবে বলতো 25 হতে পারবে, বুঝছো? আর লোয়েস্ট তোমার মনে করো যত কম 10 হতে পারবে, 5 হতে পারবে, ঠিক আছে? 25 এর নিচে যে কোনো সংখ্যা হতে পারবে, যে কোনো ধনাত্মক সংখ্যা, 25 এর নিচে যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারবে, ঠিক আছে? 25 এর নিচে মনে রাখবা 25 এর নিচে যে কোনো সংখ্যা হতে পারবে, আবার 25 এর সমানও হতে পারবে, কিন্তু 25 এর থেকে যে কি বড় হতে পারবে না, এটাই কিন্তু বলছে। দেখো এই যে 25 এর চেয়ে বেশি হতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, এই x এর মানটা মানে এই দূরত্বটা খেয়াল করো যে এই দূরত্বটা হচ্ছে তোমার x এর মানটা হচ্ছে 25 এর সমান হতে পারবে, আবার 25 এর থেকে ছোট হতে পারবে, তাহলে সে বাস্কেট হতে পারবে সি পয়েন্টে গিয়ে, বাট x এর মানটা 25 এর থেকে বড় হতে পারবে না। এটা হচ্ছে আমাদের অ্যানসার, বুঝতে পারছো ম্যাথটা? এই ম্যাথটা কিন্তু বইয়ের ভর্তি পরীক্ষা আসাটা ম্যাথ প্রবলেম, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি। সো এইটুকু যদি আমরা বুঝে থাকি, লেখো এরপরে ম্যাথ লেখো। একটি কণা
এরপরে ম্যাথটা দেখো, একটি কণা স্থির অবস্থা হতে, একটি কণা স্থির অবস্থা হতে, স্থির অবস্থা হতে, এটা হচ্ছে বুয়েটের একদম রিসেন্ট, মানে এটা তো 2019-এর পর থেকে আমাদের সিলেবাসে ছিল না, 2019-এ খুব সম্ভবত 19-এ একদম মানে রিসেন্ট 19-20-এ একদম রিসেন্ট বুয়েটে আসা একটা গতিবিদ্যা থেকে ম্যাথ প্রবলেম, বুঝতে পারছো? মেবি সালটা এরকমই হবে, একদম রিসেন্ট। দেখো, স্থির অবস্থা হতে সরল পথে, দেখো কত সহজ ম্যাথ আসছে, সরল পথে, সরল পথে যাত্রা করে, যাত্রা করে, যাত্রা করে 750 মিটার, 750 মিটার পথ অতিক্রম করে, পথ অতিক্রম করে, 750 মিটার পথ অতিক্রম করে। তারপর লিখবা যাত্রাপথের, যাত্রাপথের, যাত্রাপথের প্রথম অংশে, যাত্রাপথের প্রথম অংশে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে, যাত্রাপথের প্রথম অংশে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে এবং শেষ অংশে, শেষ অংশে, এবং শেষ অংশে লিখবা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং শেষ অংশে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমমন্দনে চলে, সমমন্দনে চলে, সমমন্দনে চলে। কণাটির সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। দেখো, কণাটির সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। কণাটির, কণাটির সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। কণাটির সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, কণাটির সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। দেখো, সো চলো আমরা এই ম্যাথটা সলভ করার ট্রাই করি। একটু মনোযোগ দেখবা, এই ম্যাথটা চলো আমরা সলভ করার ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা, সো স্থির অবস্থা থেকে সরল পথে যাত্রা করে 750 মিটার পথ অতিক্রম করে থেমে যায়, লিখছো থেমে যায়, আচ্ছা অতিক্রম করে থামে, এটা একটা লাইন মিসিং হয়েছে, অতিক্রম করে থামে, এখানে থামে লেখো, থামে 750 মিটার পথ অতিক্রম করে থামে, না থামে লিখতে হবে, একদম ইয়ে হবে না, থামে 750 মিটার পথ অতিক্রম করে থামে। তারপর যাত্রা পথের প্রথম অংশ, তাও ঠিক আছে, 750 মিটার পথ অতিক্রম করে থামে, এটা বইটা আসা ম্যাথ প্রবলেম লিখছে, এটা একদম রিসেন্ট সালে। রিসেন্ট মানে হচ্ছে তোমার এরপরে তো তোমার গতিবিদ্যা চ্যাপ্টারটা ছিলই না, 2020 থেকে 2000 কত পর্যন্ত, 25 ব্যাচ পর্যন্ত। আচ্ছা ওকে, সো দেখো শুরু করি আমরা। সো আমরা এই ম্যাথটা সলভ করতে করি, চলো। সো কি বলছে যে স্থির, হ্যাঁ প্লিজ, স্থির অবস্থা থেকে সে যাত্রা শুরু করছে, তাহলে আদিবেগ কত, 0, ঠিক আছে, আদিবেগ 0। ওকে, চিন্তা একটু, স্থির অবস্থা থেকে সে যাত্রা শুরু করছে মানে আদিবেগটা 0, এখানে আমার আদিবেগ 0, ভালো কথা। সো সে 750 মিটার পথ অতিক্রম করছে, 750 মিটার পথ অতিক্রম করে সে থামে, স্টপ, তাহলে বলে একদম একদম শেষ বেগ কত, 0, বুঝছো? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, প্রথমে সে সমত্বরণে গেছে, পরে সে সমমন্দনে গেছে, তারপর সে থামছে, মানে ফাইনালি একদম জীবনের শেষ প্রান্তে সে তো থামছে, তাহলে শেষ বেগ কত, 0। স্টপ মানে হচ্ছে এই পয়েন্ট আমার শেষ বেগও 0, এই পয়েন্ট আমার খেয়াল করবা, এই পয়েন্ট আমার শেষ বেগের মানটা 0। আচ্ছা, এবং সে কতটুকু দূরত্ব ক্রস করছে বলতো, 750 মিটার। দেখো, সো এখান থেকে সে এতটুকু দূরত্ব ক্রস করছে, মানে সে হচ্ছে 750 মিটার পরিমাণ দূরত্ব সে ক্রস করছে, বলো এতটুকু একদম ক্লিয়ার? আচ্ছা ওকে, 750 মিটার দূরত্ব ক্রস করে সে থামছে, কিন্তু পথের মাঝে সে তার এক্সেলারেশন 2 বার চেঞ্জ করছে। আচ্ছা, আমি ধরে নিলাম, আচ্ছা ত্বরণ একটু বলি, মনোযোগ দিয়ে শুনবা, ত্বরণ মানে কি, বেগের বৃদ্ধি, আর মন্দন মানে কি, বেগের হ্রাস সময়ের সাথে সাথে। তো খেয়াল করবা, প্রথমে সে ত্বরণ নিয়ে চলছে, আমি ধরলাম যে, জাস্ট ধরে নিলাম, হ্যাঁ, এখান থেকে এইটুকু পথ, এখান থেকে এইটুকু পথ সে ত্বরণ নিয়ে চলছে, মানে আমি ধরলাম এই যে x পরিমাণ পথ, আমি ধরলাম x পরিমাণ পথ সে আসলে ত্বরণ নিয়ে চলছে। তাহলে বাকি যতটুকু দেখো,
এইটুকু পথ বলতে পারবা, এইটুকু পথের দৈর্ঘ্য কত হবে? 750 মাইনাস এক্স। সো দেখো এই 750 মাইনাস এক্স পরিমাণ পথ, এইটুকু পথ সবুজ পথ সে মন্দন নিয়ে চলছে ধরে নিলাম, বুঝছো? সো ধরলাম হচ্ছে প্রথম এক্স পরিমাণ পথ সে ত্বরণ নিয়ে চলছে, আর বাদ বাকি হচ্ছে 750 মাইনাস এক্স পরিমাণ পথ সে আসলে মন্দন নিয়ে চলছে। তাহলে খেয়াল করো, প্রথমে বেগের মানটা কিন্তু ত্বরণ মানে বেগের বৃদ্ধি, সেইটুকু আমার সমত্বরণে চলছে, ত্বরণ লিখলাম যা, ঠিক আছে, সমত্বরণে চলছে। এবং ত্বরণের মানটা কত? ত্বরণের মানটা হচ্ছে আমার দেওয়া আছে না, অবশ্যই দেওয়া থাকার কথা। প্রথম অংশে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে। সো প্রথম অংশে খেয়াল করবা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে প্রথম অংশে। আর পরের পার্টে সে কিন্তু মন্দন নিয়ে চলছে। সো পরের পার্টে সে যে এইটুকু পার্ট পরের অংশে মন্দন নিয়ে চলছে, সেই সময় খেয়াল করো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সমমন্দন। সো পরের পার্টে সে আসলে মন্দন নিয়ে চলছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম কিছু একটা। দেখো এখানে তার বেগের মানটা, ত্বরণ মানে কি বেগ বৃদ্ধি, প্রথমে বেগ তো 0 থেকে বেগটা বাড়তেছে, বাড়তে খেয়াল করো বাড়তে বেগের মানটা এখানে সর্বোচ্চ হয়েছে। তারপরে খেয়াল করো এখান থেকে সে তারপর মন্দনে যাওয়ার চেষ্টা করছে, মন্দন মানে কি বেগের মানটা কমবে, এখান থেকে বেগের মানটা কমবে, বেগের মানটা কমতে কোথায় যাবে? তো 0 হয়ে যাবে, বুঝতে পারছো? মন্দন বেগের মানটা কি কমতে হবে। সো কমতে এখানে বেগের মানটা কত বলতো? 0। ফর এক্সাম্পল বেগের মানটা ছিল কত? 0 থেকে বেগের মানটা মনে করো 10, আন্দাজে 20, 30, 40, 50, 60, 70, বেগের মানটা বাড়ছে, 70 হয়ে গেছে। তারপর আবার মন্দন মানে কি বেগের মানটা এখন কমতে হবে, 70 থেকে মনে করো 50, 40, 30, বেগের মান কমতে হবে। তারপর 10, 5, তারপর কত? 0। এখানে কি 70 হয়েছিল না এই পয়েন্টে? তাহলে এই পয়েন্টে কিন্তু বেগের মানটা সর্বোচ্চ হয়েছিল, কারণ ত্বরণে মানে প্রথম অংশে ত্বরণ নিয়ে চলছে, ত্বরণ মানে বেগের মানটা বাড়বে। সো বেগের মানটা বাড়তে পিক পয়েন্টে পৌঁছেছে। তারপর পৌঁছেছে ওই পিক পয়েন্টে বেগের যে সর্বোচ্চ মানটা কোন পয়েন্টে পৌঁছেছে? বলতে যেখানে, সেখানে আমি যেই পয়েন্টে আমি বেগের একটা মান পাবো কি বলতো? সর্বোচ্চ বেগ পাবো। তো ধরলাম সেই সর্বোচ্চ বেগটা হচ্ছে আমার, খেয়াল করবা v1 ধরলাম, মনে করো v1। সো v1 টা হচ্ছে আমার সেই সর্বোচ্চ বেগটা। এখান থেকে বেগ তো 0, বেগের মানটা বাড়তে এখানে সর্বোচ্চ হয়েছে। তারপর আবার বেগের মানটা কমতে হবে, কারণ মন্দন তাই বেগের মানটা কমতে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। এই পয়েন্টে বেগটাই বের করতে হবে, যেই পয়েন্টে বেগটা কি হচ্ছে বলতো? সর্বোচ্চ হয়েছে। মানে যেখান থেকে আসলে মন্দন স্টার্ট হয়েছে, শুরু হওয়া মন্দন, বেগের মানটা কমা শুরু হয়েছে, ওই যে তার ঠিক আগ মুহূর্তে ওই যে বেগটা, এই পয়েন্টের বেগটা আমাকে বের করতে হবে। অর্থাৎ এই যে এই পয়েন্টের বেগটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? সর্বোচ্চ বেগ। আচ্ছা ওকে, এবার দেখো শুরু করি আমরা। খেয়াল করো, মনোযোগ দাও। সেটা হচ্ছে আমরা একটু খেয়াল করো, দুইটা পয়েন্ট নিই, দুটো পয়েন্ট আমাদের হয়ে গেছে। দেখো সো দুটো পয়েন্ট নিই আমরা। এটা হচ্ছে আমি ধরলাম এ পয়েন্ট, এটা ধরলাম বি পয়েন্ট, আর এটা কি বলতো? সি পয়েন্ট। তো ফার্স্টে এ এবং বি নিয়ে কথা বলি। তো ফার্স্টে এ বি অংশ নিয়ে দ্রুত করে লিখে, দ্রুত করে। আমরা জানি হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার। আচ্ছা এটাকে ত্বরণ না প্লাস হবে, দেখো ভি স্কয়ার ইকুয়াল টু, খেয়াল করো, ইউ স্কয়ার প্লাস 2as। এস এর জায়গায় হবে কি বলতো? এক্স। আর এ থেকে বি তে যেতে কতটুকু সমান? তার এক্স পরিমাণ সমান। প্লাস কেন হলো? ত্বরণটাই। আচ্ছা ওকে, ভি মানে শেষ বেগ। সো আমার এবি অংশের জন্য শেষ বেগ কত হবে? v1। সো v1 স্কয়ার, আর আদি বেগ কত? 0। আদি বেগ কত? 0। সো 0 প্লাস 2 এ মানে মন্দন, সরি এ মানে ত্বরণ, কারণ প্রথম অংশে ত্বরণ হয়েছে। এই যে এ থেকে বি পরিমাণ এতটুকু অংশে ত্বরণ হয়েছে, সো এতটুকু জায়গা হচ্ছে আমার ত্বরণ হয়েছে। একটু খেয়াল করো, ত্বরণ কত আমার? 2। সো 2 ইনটু কি বলতো? x। তাহলে বলো v1 সমান কত পাইছি? v1 স্কয়ার সমান পেলাম হচ্ছে 4x। তাহলে বলো v1 সমান কত? সো রুট করে ফেলো, 4 কে রুট করলে 2x, বুঝছো? রুট ওভার 4x এই বললাম তোমার হচ্ছে রুট ওভার 4x, মানে হচ্ছে যে 2 রুট x আর কি। আচ্ছা এনিওয়ে, সো এইটুকু ভালো করে বুঝছো না? আচ্ছা সো এইটুকু ভালো করে বুঝতে পারছি। এবি অংশের জন্য শেষ। এবার কোন অংশ বলো তো? বিসি অংশ। বিসি। সো এখানে বিসি অংশ, সো বিসি অংশে কিন্তু আমার মন্দন হচ্ছে, মন্দন, তাহলে মাইনাস হবে সূত্রের মধ্যে। বিসি অংশ মন্দন, সূত্র হচ্ছে খেয়াল করবা বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস কত? 2a। আচ্ছা সরণ বলতো, সরণটা কত? সরণটা বিসি অংশের সরণটা কত? 750 মাইনাস x। এই যে বিসি অংশের সরণটা কিন্তু যেখান থেকে এইটুকু সরণ, তো 750 মাইনাস x। তো বিসি অংশের সরণটা কিন্তু আমার খেয়াল করবা 750 মাইনাস কি বলতো? x, তাই না? আচ্ছা ওকে, খেয়াল করো ভি মানে শেষ বেগ। আচ্ছা ভি মানে কিন্তু শেষ বেগ। সো বলতে পারবা ভি মানে শেষ বেগ, শেষ বেগটা হচ্ছে আমার 0। তো শেষ বেগ 0 ইকুয়াল টু ইউ মানে আদি বেগ। বলতে পারবে এখানে আদি বেগটা কে কাজ করবে? এই যে v1 টা আদি বেগ হিসেবে কাজ করবে। তো v1 টা দেখো, v1 টা আদি বেগ হিসেবে কাজ করবে, তাহলে v1 স্কয়ার মাইনাস 2a, সেটা পরে বসাই 750 মাইনাস কাল করো মাইনাস হচ্ছে x।
বলে এইটুকু ভালো করে বুঝতে পারছেন না? দেখো সূত্র হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল মাইনাস কেন হচ্ছে মন্দন তাই, এটা এখানে মাইনাস কেন মন্দন তাই, এই মাইনাস হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার মন্দন তাই, মন্দন। সো মন্দনের কারণ হচ্ছে এখানে মধ্যে মাইনাস হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা ওকে, সো মাইনাস লিখছি 2a ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস এই যে মাইনাস 2as সরণ, তো এখান থেকে এইটুকু সরণ কত হবে তো 750 মাইনাস s, তাই লিখছি। আচ্ছা ওকে, আর এর জায়গা আছে a2 লেখা উচিত, a2 লেখা উচিত, a2 সো a2 লেখা উচিত, সো a2 হচ্ছে কত 4, তো লিখে নাও। সেখান থেকে আমরা খেয়াল করবা আমরা হচ্ছে কি লিখতে পারবো হচ্ছে তোমার b1 স্কয়ার সমান সমান 2a2 আর 750 হবে, বুঝছো? ভুলে 75 লিখছি, 750 মাইনাস x, এখানে কিন্তু 750 হবে, এখানে আমার 750 হবে, লিখে দিচ্ছি 750। আচ্ছা ওকে, আচ্ছা সো আমরা কি করছি দেখছো না এই পার্টটা। ওকে, তাহলে v1 স্কয়ার কত, v1 স্কয়ার জায়গায় কি লেখা যায়, v1 স্কয়ার জায়গায় এই যে বা যে v1 স্কয়ার মানে হচ্ছে 4x, দেখছো না? এই যে 4x টা বসায় দাও, সো মান বসায় দাও, v1 স্কয়ার জায়গায় 4x, সো v1 স্কয়ার মানে 4x, সো 4x ইকুয়াল টু 2 a2, a2 এর মানটা কত, a2 এর মানটা হচ্ছে মানে এইটুকুতে মন্দন হচ্ছে 4 আর কি বসাবা, সেটা মন্দন হচ্ছে 4, সো 2 ইনটু 4 750 মাইনাস x। আচ্ছা এখান থেকে x এর মানটা বের করবা, তো বের করছিস x এর মানটা 500, সেখান থেকে x এর মানটা অবশ্যই বের করতে পারবা, সেখান থেকে x এর মানটা আসবে 500, অঙ্ক হয়ে গেছে। দেখো এবার কি করবা, এই x এর মান এখানে বসে দাও, x এর মান এখানে বসে দাও, x এর মানটা 500, তাহলে v1 পেয়ে যাবে। সো v1 সমান সমান কাল করো √4 ইনটু x এর মানটা 500, কত আসে বলতে মানটা, v1 কত আসে, v1 মানে কিন্তু এই b বিন্দুর বেগটা, এটাই চাইছি আমরা, 20√5, সো 20√5, তাই তো? সো দেখো 20√5 একক কি হবে বলতো, মিটার পার সেকেন্ড, আমরা কিন্তু এটাই চাইছি v1 এর মানটা, অর্থাৎ সর্বোচ্চ বেগ। কারণ দেখো যে এখান থেকে বেগের মানটা বাড়তে 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 সর্বোচ্চ কত হচ্ছে v1 হইছে, তারপরে বেগের মানটা খেয়াল করবো কমতে 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 বেগ কত বলতো 0 হইছে, বুঝতে পারছো? আর এখানে আমি a2 মন্দনটা, এখানে a2 এই যে a2 কে আমরা মন্দন হিসেবে কাউন্ট করছি, আর ত্বরণটা আমরা খেয়াল করবা a হিসেবে লিখছি, যে a হচ্ছে ত্বরণ, এই ত্বরণটা আমরা কিন্তু 2 বসেছি, 2 ত্বরণটা আমরা হচ্ছে খেয়াল করব 2 বসেছি, 2, সো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে আমরা খেয়াল করব ত্বরণটা, এই যে দেখো 2 বসেছি, ঠিক আছে? এটা কি ম্যাথটা কি বুঝতে পারছো? স্যার এক নং সমীকরণ থেকে x এর মান 2 নং সমীকরণে বসাতে সমস্যা হবে, আমি যদি x এর মানটা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বাট অ্যানসার তো মিলছে, তাহলে ঠিক আছে। এই বাকিদের কি এমন কিছু আসছে, জি স্যার, দশমিকে গুলো কি এমন আসে, মানে কি এটা মিলছে উত্তরটা, এই ম্যাথটা কি ভালো করে বুঝছো, শিওর একদম ভালো করে? ওকে, সাবজেক্ট ক্লাসটা আমাদের এই পর্যন্তই, নেক্সট ক্লাস হচ্ছে শুক্রবার সকাল 7:30, হ্যাঁ ঠিক আছে।